টেস্ট প্ল্যান কি বুঝতে পেরেছি আমরা সবাই? কোনো কনফিউশন আছে? আপনি তো অনলাইনে ছিলেন, আপনি কি বুঝতে পেরেছেন কিছু? আচ্ছা, আমার টেস্ট প্ল্যানটা দেখছি, আমি টেস্ট প্ল্যান দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দিয়েছি টেস্ট কেস। ইন্টারনেট স্পিড কি ফাস্ট ছিল না আপনার? নেট নেট স্পিড তো সম্ভবত গুগল ক্রোম কি আপডেট ছিল না? আমি তো গুগল ক্রোম ইউজ করি অবশ্য। আমরা আজকে একটু জিইউআই চেকলিস্টটা দেখবো, ঠিক আছে? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সেটার উপরে বেস করে কিছু টেস্ট কেস লিখবো, ঠিক আছে? 3 ধরনের কন্টেন্ট থাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে, ঠিক আছে? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলতে কি বোঝায়? আমরা যেটা ইউজাররা যে ইন্টারফেসটা দেখে মেইনলি সাইডে, তাই না? তারা তো সেটা দেখে ওয়েবসাইটে যে মানে ইউজার ভিউটা, ফ্রন্ট এন্ড যে ভিউটা, তারা কি কোড দেখে? তারা কিন্তু কোড দেখে না, তারা ফাংশনালিটিও বোঝে না। তারা কি দেখে? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে সেই মানে ইন্টারফেসটা দেখে অ্যাকচুয়ালি, তারা দেখে বোঝে যে এটাতে কি করা সম্ভব, তাই না? তো এখানে 3 ধরনের হয়। একটা হচ্ছে উইন্ডোজের জন্য হয়, আমাদের টেস্টারের জন্য একটা সেকশন একটা আছে, আরেকটা আছে আদার অন্যান্য জিনিসগুলো, যে হটকি বলে যে আমাদের কিছু কি ইউজ করি না, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলে বা যে কোনো সেভ, কন্ট্রোল এজ দিলাম, সেভ হয়ে গেল, এটাকে হটকি বলা হয়, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু সফটওয়্যারেও থাকে। আচ্ছা, আমরা প্রথমে দেখবো যে হচ্ছে উইন্ডোজে কি ধরনের আসলে উইন্ডোজ যেগুলো ডেস্কটপ বেস, তাই না? উইন্ডোজে কোন ধরনের ডেস্কটপ বেস, উইন্ডোজের অপারেটিং সিস্টেমের বা ডেস্কটপ বেস, এগুলোই উইন্ডোজের মধ্যে পড়ে। যেমন আমরা প্রথম থেকে যদি দেখি এখানে, আচ্ছা, আমাদের একটা আইকন থাকে না দেখুন ডেস্কটপে, যখন উইন্ডোজে আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করি তার একটা আইকন থাকে কিন্তু, যে কোনো সফটওয়্যার। এখন এপিআই গুলোতে আইকন দেওয়া হয় না, এরকম ডেস্কটপ আইকন ইনস্টল করার পর থাকে, আমরা ইনস্টল করতে পারি। এপিআই কি ইউজ করেছেন? যে কোনো ধরনের এপিআই এনিওয়ান? আপনি করেন না এপিআই? কোন ধরনের এপিআই ইউজ করেন? এসএমএস এপিআই বা পেমেন্ট এপিআই, অনেক ধরনের এপিআই। এপিআই তো হয় করার পর দেখবেন ডেস্কটপে একটা আইকন থাকে কিন্তু তাদের একটা, সি বা সি প্লাস প্লাস দিয়ে তারা তৈরি করা হয় বেশিরভাগ ক্ষেত্রে এপিআই গুলো, ঠিক আছে? তো দেখা যায় ক্লিক করার পর এরকম একটা ডাবল ক্লিক করার পর যখন আমাদের কোনো আইকন আছে, যে ফর এক্সাম্পল এটা একটা উইন্ডোজের একটা কি একটা মানে মাইক্রোসফট অফিসের একটা হচ্ছে ডকুমেন্ট, তাই না? তো এটা একটা নর্মাল একই, আমি যদি এখানে ডাবল ক্লিক করি এটা ওপেন হয়ে যাবে, তাই না? এটা আইকনটা ওপেন হয়ে গেল। এটা যদি ওপেন না হয় তার মানে কি? এটা একটা বাগ। এক্স্যাক্টলি সেম এই কথাটা এখানে বলা হচ্ছে। যখনই আমরা কোনো কিছু উইন্ডোজ অ্যাপ্লিকেশন স্টার্ট করতে চাই, একটা আইকন থাকবে, সেই আইকনে ডাবল ক্লিক করলে সেটা অন হতে হবে, তাই না? কি করে অন হবে? ডাবল ক্লিক করে অন হবে। এক্ষেত্রে কি আমাদের কোনো লগ ইন করতে হচ্ছে? আমি যখন উইন্ডোজে করতেছি, ডাবল ক্লিক করে কোনো কিছু ওপেন করতেছি ইনস্টল করার পর, আফটার ইনস্টলেশন আমাদের কিন্তু সেক্ষেত্রে করার দরকার নেই, লগ ইনের কোনো কিছু দরকার নেই, কারণ ওটা আমি ইনস্টল করে নিয়েছি। আবার যখন আমি ক্লোজ করতে যাব তখন সে জিজ্ঞেস করবে যে আমি আসলে কি এটা, ধরেন আমি কিছু চেঞ্জ করলাম এখানে, আই নিড মাউস, হ্যাঁ ধরেন আমি এখানে কিছু চেঞ্জ করলাম, কিছু লিখলাম, আচ্ছা আমরা যখন এখানে ধরেন কিছু লিখলাম, লিখার পর যদি আমি সেভ না করে ক্লোজ করি, সে আমাকে কিন্তু জিজ্ঞেস করবে, ঠিক আছে? এটা একটা ফাংশনালিটি, যে সে হচ্ছে জিজ্ঞেস করতেছে আপনাকে যে আপনি কি শিওর যে আপনি ক্লোজ করতে যাচ্ছেন, ঠিক আছে? উইন্ডোজ অ্যাপ্লিকেশন গুলোতে আমরা পাই, আমরা কি ওয়েবে যখন কোনো ওয়েবসাইট ক্লোজ করি আমরা, তখন কি সে আমাকে জিজ্ঞেস করে যে আর ইউ শিওর আই ওয়ান্ট টু ক্লোজ? উইন্ডো ওয়েবে কিন্তু কোনোটা আমাকে জিজ্ঞেস করবে না। আমি ধরেন এটা আছে, আমি ক্লিক করলাম বা চলে গেল, আমি কিন্তু বলা হলো না যে আর ইউ শিওর আর ইউ গোইং টু ক্লোজ, ঠিক আছে? এটা হচ্ছে থাকবে। আবার ধর এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো দেখা যায় অনেক সময় লোডিং টাইম নেই, যেমন যেটা যখন আমি করতেছি কিছুটা লোড দিচ্ছে না, একটা লোডিং টাইম দেখাচ্ছে,
আমাদের কিন্তু ওয়েবের অ্যাপ্লিকেশন গুলো আমরা যখন টেস্ট করি খুব কম 3 সেকেন্ড বলেছিলাম আমি 3 সেকেন্ড 8 সেকেন্ড লোডিং টাইম খুব কম লাগে কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন গুলো এজন্য আমরা স্ট্রেস টেস্ট বা পারফরম্যান্স টেস্ট এই জিনিসগুলো করি লোড টেস্ট কিন্তু আমরা কিন্তু ডেস্কটপ অ্যাপ্লিকেশন গুলো টাইম লোডিং টাইম নিবে একটু তার দেখাবে যে লোডিং হচ্ছে কিছুটা ঠিক আছে আচ্ছা যেমন একটা হেল্প বাটন থাকে আমাদের উইন্ডোজ এগুলো অ্যাপ্লিকেশন দেখবেন F1 দিয়ে আমরা এটা হটকি বলা হয় F1 দিয়ে আমরা কি পাই একটা হেল্প বাটন পাই না হেল্প বাটন থাকবে এখানে কোথাও না কোথাও আছে ভিউ হেল্প হোয়াটএভার এখানে তো দেখেছেন F1 চাপলাম আমি চলে আসতেছে এক্সেল হেল্প তো এই F1 যে চাপলাম এটা আবার হটকি যেটা আদার্স এর মধ্যে পড়ে GUI এর আদার্স এর মধ্যে কিন্তু পড়ে এটাকে হটকি বলা হয় ঠিক আছে উইন্ডোজ অ্যাপ্লিকেশনে থাকবে এরকম তাহলে এই জিনিসগুলো যদি আমরা টেস্ট করি কিভাবে টেস্ট কেস লিখবো আমরা F5 না F5 সরি F1 দিলে আমাদের এটাকে হটকি বলা হয় যেমন যে কোনো আপনি অ্যাপ্লিকেশনে গিয়েছেন উইন্ডোজের সেখানে গিয়ে আপনি যদি F1 চাপেন তাহলে হেল্প মেনু আসতে হবে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমাদের নরমাল একটা সেন্স সবাই মানে সবগুলো অ্যাপ্লিকেশন ডেস্কটপ বেস যেগুলো অ্যাপ্লিকেশন বা যেগুলো অপারেটিং সিস্টেম বেস অ্যাপ্লিকেশন যেগুলো সফটওয়্যার বেস অ্যাপ্লিকেশন যেগুলো মেইনলি তাই না অ্যাপ্লিকেশন আমরা সফটওয়্যার কয় প্রকার অ্যাকচুয়ালি সিস্টেম সফটওয়্যার আর একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাই না তো আমাদের যে সিস্টেম বেস যেগুলো অপারেটিং সিস্টেম বেস বা যেগুলো ডেস্কটপ বেস এগুলোতে F1 দিলে আসবে নরমালি একটা F1 দিলে আসে ঠিক আছে এই জিনিসটা বলা হয়েছে এখানে আচ্ছা এটা যদি আমরা ইউজ কেস লিখি তাহলে কিভাবে লিখবো ধরেন আমি এটার হচ্ছে একটা আমি একটা হচ্ছে আইকন বেজ একটা লিখলাম ধরেন আইকনের জন্য যদি আমি একটা লিখতে চাই ধরেন ইউজ কেস লিখতে চাই তাহলে এর নাম কি দেব আমি অ্যাপ্লিকেশন সফটওয়্যার আইকন না অ্যাপ্লিকেশন সফটওয়্যার আইকন তাই না আমরা এই আইকনটার এটার নাম হচ্ছে আমাদের যে মডিউলটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আইকন আমরা এটা টেস্ট করব ঠিক আছে ধর এটা একটা ইউজ কেস আছে কতদিন আমি ইউজ কেস সম্পর্কে বলেছিলাম কার কি কনফিউশন আছে আবার বলতে হবে ইউজ কেস কি বুঝা গেছে আমাদের কিন্তু ইউজ কেস তৈরি করতে হবে না আমাদের জাস্ট ইউজ কেসটা বুঝতে হবে তারা আমাদেরকে দিবে সেটা দেখে আমাদের বুঝতে হবে যে আমাদের কি কি ভ্যালু ইনপুট করতে হবে কি কি আমাদের সাকসেস সিনারি হবে কি আমাদের ফেল সিনারি হবে দ্যাটস ইট ইউজ কেস আমাদের বুঝতে হবে এটুকু কতদিন এই যে ইউজ কেসটা বলেছিলাম আমি এখানে কি ছিল জানো ও আমি তৈরি করেছিলাম মেবি না ওটা আমি লিখেছিলাম ওটা আচ্ছা একটা ইউজ কেস তৈরি করেছিলাম যেখানে কি ছিল আমাদের এটার জন্য আমরা একটা ইউজ কেস লিখি কি রকম হতে পারে তাহলে বলেন তো আপনার এটা সাকসেস সিনারিও কি হতে পারে মানে প্রথমে কি থাকতে পারে এটাতে আমাদের কি লিখছিলাম এটা নাম্বার থাকতে পারে তাই না প্রতিটা ইউজ কেসের একটা ইউজ কেস নাম্বার থাকে ধরেন এটা ইউজ কেস নাম্বার আমরা গতদিন 1 দিয়েছি আজকে 00 ইউসি বলা হয় প্রথমে আমরা ইউসি দেই ইউজ কেস 002 আমরা এটা ইউজ কেস নাম্বার দিলাম ঠিক আছে এই যে ইউজ কেস নাম্বারটা দিল এরপর আমাদের কি থাকবে আইকনের জন্য কি দিতে পারে এখানে সাকসেস সিনারিও কি এখানে এখানে প্রি কন্ডিশন কি অ্যাকচুয়ালি এখানে প্রি কন্ডিশনটা কি এগুলো আমাদের করতে হয় না ইউজ কেসটা তারা তৈরি করে দিবে ইউজ কেসটা দেখে আমরা এই টেস্ট কেসটা বানাচ্ছি না এটা আমাদের কাজ টেস্টারদের কাজ হচ্ছে এই টেস্ট কেসটা তৈরি করা কিন্তু আমরা যদি ইউজ কেসটা না বুঝি আমি কি টেস্ট কেস তৈরি করতে পারবো যখনই আমরা কোনো রিকোয়ারমেন্ট নেই কোনো কোম্পানি যখনই কোনো কাস্টমারদের কাছ থেকে রিকোয়ারমেন্ট নেই তারা প্রথমে যে কাজটা করে ওই রিকোয়ারমেন্টটা অ্যানালাইসিস করে সঙ্গে সঙ্গে ইউজ কেস তৈরি করে এটা নরমালি করা হয় তাই না ইউজ কেস তৈরি করে তারপরে সেই ইউজ কেসটা নিয়ে আমরা কাস্টমারের কাছে যাই তার প্রোটোটাইপ তৈরি করি ঠিক আছে প্রোটোটাইপকে আমি একদিন একটু বলবো প্রোটোটাইপ তৈরি করে আমরা কি করি ওই প্রোটোটাইপটা কাস্টমারকে দেখাই ইজ ইট ওকে অর নট ঠিক আছে তখন কাস্টমার বলে যে প্রোটোটাইপটা যদি ওকে থাকে আমরা সফটওয়্যার কাজ শুরু করি ঠিক আছে 4-5 পেজ বা 10 পেজের ছোট যেগুলো সফটওয়্যার হয় 2-1000 টাকা যেগুলো বাংলাদেশ মার্কেটে চলে এগুলোর জন্য না কিন্তু মিনিমাম 3 মান্থ থেকে 6 মান্থ 3 মান্থের নিচে সফটওয়্যারের মধ্যে আমরা এগুলো তৈরি করি না লেস দেন 3 মান্থ সফটওয়্যার ওগুলো কিন্তু সেভাবে সফটওয়্যার ধরা হয় না যেগুলো 3 মান্থ 6 মান্থ 1 ইয়ার 2 ইয়ার বা কন্টিনিউয়াস প্রসেস চলে এগুলোতে লাগবেই যেগুলো বড় প্রজেক্ট সেগুলোতে লাগে ইউজ কেস ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এখানে ইউজ কেস কি থাকতে পারে এখানে ফর एग्जांपल আমাদের স্ক্রিনে প্রি কন্ডিশনটা কি থাকবে একটা ডেস্কটপে ইনস্টল করা আইকন থাকবে আমাদের ডেস্কটপে অবশ্যই একটা আইকন থাকবে ডেস্কটপ মাস্ট কন্টেইন
icon with that application, কোন অ্যাপ্লিকেশন যেটা দ্বারা আমরা টেস্ট করতে চাই। হ্যাঁ, actor must double click on that icon, তাই না? actor must double click on that icon। এই দুটোই প্রি কন্ডিশন। আমাদের একটা ইনস্টল করা সফটওয়্যার আইকন আছে এবং সেটাতে ডাবল ক্লিক করতে হবে, নাহলে কি ওপেন হবে? ওপেন হবে না। যখন তাহলে পোস্ট কন্ডিশন কি হতে পারে, সাকসেস সিনারিও কি হতে পারে? সাকসেস সিনারিও কি হতে পারে আমাদের ক্ষেত্রে? that icon will open that application, যেটা যে অ্যাপ্লিকেশনটা আমি রান করতে যাচ্ছি সেটা কি হবে? open that application, that particular application। আমি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে চাই, আমার যদি মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে যায়, আমি কখনো মাইক্রোসফট অফিস ইউজ করবো? nobody will use it, তাই না? তার মানে যে আইকনটাতে আমরা ক্লিক করবো সেই আইকনটা যেন ওপেন হয়, এটা হচ্ছে সাকসেস সিনারিও। আর কি হতে পারে সাকসেস সিনারিও? আচ্ছা, সাকসেস সিনারিও মানে আমরা যেটা মানে আমি যে কোনো সফটওয়্যার নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি করা হয়, তার একটা মডিউলে একটা উদ্দেশ্য তৈরি করা হয়, তার প্রতিটা অংশ কিন্তু কোনো একটা উদ্দেশ্য থাকে, তাই না? এই সাকসেস সিনারিওটা হচ্ছে যে অংশটা আমি টেস্ট করছি সেই অংশটা যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেটা ফুলফিল করছে কিনা, বুঝা গেছে? মানে সাকসেস সিনারিওটা বলতে আমরা বোঝাচ্ছি যে উদ্দেশ্যে এই অংশটুকু তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যটা যেন ফুলফিল করে, দ্যাট ইজ সাকসেস সিনারিও। আর প্রি কন্ডিশন মানে ওই কাজটা মানে ওটা যে আমি চেক করবো, চেক করার আগে যে কাজটা আমার করা জরুরি, না হলে আমি চেক করতে পারবো না, দ্যাটস প্রি কন্ডিশন। ঠিক আছে? আর এখানে আমাদের জাস্ট কি থাকবে তাহলে? ফিল্ডের মধ্যে কি আছে এখানে? ফিল্ডসের মধ্যে শুধু আইকন, তাই না? জাস্ট একটা আইকন থাকতেছে, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের ইউজ কেস। আরো অনেক কিছু থাকে, বিজনেস লজিক টজিক, ওগুলো আমাদের দরকার নেই, আমাদের এই অংশটুকু বুঝতেই হবে। ওকে, তাহলে আমাদের এখন কি করতে হবে? আমি একটা ডেস্কটপ একটা আইকনে ক্লিক করলাম, আইকনটা ওপেন হলো, তাহলে ওই অ্যাপ্লিকেশনটা ওপেন হলো। তাহলে আমাদের এখানে আর হচ্ছে হোয়েন একটা হচ্ছে সাজেশন এটা, আরেকটা হচ্ছে এখানে এই কথা অনুযায়ী এটা যদি আমাদের ইউজারের কাস্টমারের রিকোয়ারমেন্ট হয় তাহলে যখন আমি ক্লোজ করতে চাবো তখন আমাকে মেসেজ দিয়ে ক্লোজ করবে। আরেকটা আছে কি সাকসেস সিনারিও বিজনেস লজিক, গতদিন বলেছিলাম না? ওখানে কোনো বিজনেস লজিক ছিল না, ঠিক আছে? গতদিন যেটা বলেছিলাম আমি সেখানে কোনো বিজনেস লজিক ছিল না, সেটা হচ্ছে লগ ইনের জন্য। আজকে একটা বিজনেস লজিক আছে, সেটা হচ্ছে নো নিড টু লগ ইন, দিস ইজ বিজনেস লজিক। ঠিক আছে? আমাদের এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার জন্য লগ ইনের কোনো প্রয়োজন নাই, এটাই হচ্ছে বিজনেস লজিক। ঠিক আছে? তাও না 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 আরো হবে, মানে বিজনেস লজিক মানে এই জিনিসটা বোঝায় যেটার উপর বেস করে ডেভেলপাররা কোড লিখে। ঠিক আছে? যেমন এমন যদি হতো যে কিছু সফটওয়্যার আছে দেখবেন আপনারা, এসএমএস সফটওয়্যার পাওয়া যায়, কিছু এসএমএস হয় না, এসএমএস সেল করে না, এসএমএস এর কিছু এপিআই দেয় সফটওয়্যার না। এসএসএল তো আপনার হচ্ছে শপিং এর জন্য, আর এসএমএস এর জন্য এসএমএস যদি আপনার না এসএসএল ওদের কাছে যে কোনো অর্গানাইজেশন যদি এরকম করে যে লাইক ওখান থেকে যে কোনো না, ওটা হচ্ছে কি না, ওটা হচ্ছে কি তার ব্যাংকিং এর মাধ্যমে করে, তাদের ব্যাংকিং এর অপশনটা আছে। আর এসএমএস যেটা আমি বলছি ওই এসএমএস এর এপিআই দেয় তারা, আপনি দেখবেন ইনস্টল করার পর ডেস্কটপে একটা অ্যাপ্লিকেশন আসে এবং আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড দেয়, ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি ওই এসএমএসটা সেল করতে ডেস্কটপ থেকে সেন্ড করতে পারেন। আমি বুঝতে পারছি? একটা অ্যাপ্লিকেশন দেয়, সেটা দিয়ে আপনি জাস্ট ইনস্টল করবেন, ডেস্কটপে বসে ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইন করে আপনি এখান থেকে যে কোনো মোবাইল এসএমএস সেন্ড করতে পারতেছেন। ওই যে বাল্ক এসএমএস গুলো পাঠায় না, ওটার মাধ্যমে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে ওক্ষেত্রে কিন্তু তাদের বিজনেস লজিক কি, ইউজার যখনই কোনো এসএমএস সেন্ড করতে পারবে তাকে লগ ইন করতে হবে, আর এখানে কি আমাদের লগ ইন করার প্রয়োজন নাই। ওকে, আচ্ছা, সেগুলো হচ্ছে সিস্টেম টেস্টিং, ওটা আমরা যখন সিস্টেম টেস্টিং শিখবো তখন শিখবো না। এখন আমি জাস্ট শেখাচ্ছি কি করে জিইউআই টা টেস্ট করতে হয় এবং সেটার উপর ইউজ কেস লিখতে হয়। ঠিক আছে? আমরা যখন পার্টিকুলারলি ইউনিট টেস্টিং সিস্টেম টেস্টিং শিখবো তখন ওগুলো বলবো। ওকে, আচ্ছা, তাহলে এখানে বিজনেস লজিকটা হচ্ছে আমাদের কোনো লগ ইন করার প্রয়োজন নাই। আর আমি যখন ক্লোজ করতে চাবো, সাকসেস সিনারিওর মধ্যে আরেকটা আছে, when actor try to close the application
that application there should view a warning message তাহলে এটাই ধরেন আরো অনেক কিছু থাকে, এটাই আমাদের প্রয়োজনীয় জিনিস। তাহলে এখানে প্রি কন্ডিশনটা আমরা জানতে হবে যে আমাদের কি করতে হবে টেস্ট করার জন্য। দেন সাকসেস সিনারিওটা কোথায় লিখবো আমাদের সাকসেস সিনারিওটা আসবে অ্যাকচুয়ালি আমাদের সাকসেস সিনারিওটা আসবে এই যে এখানে দেখেন, এটা তো আমাদের নাম, আমাদের ইউজ কেসটার নাম, তারপরে ইউজ কেস নাম্বার দিলাম। ফর এক্সাম্পল এখানে আমি দেন আমরা কোন ব্রাউজারে টেস্ট করছি সেই ব্রাউজারের নাম আমি দিব, ঠিক আছে। দেন হচ্ছে এটা কন্ডিশন প্রায়োরিটিটা দিব, যেটা প্রায়োরিটি। তারপরে এখানে দেখেন টেস্ট রিকোয়ারমেন্ট কি, টেস্ট রিকোয়ারমেন্টটা হচ্ছে প্রি কন্ডিশনে যেটা আছে, এই যে আমাদের প্রি কন্ডিশনে যে অংশটুকু লিখেছে না টেস্ট করতে কি লাগবে, জাস্ট আমরা কপি করব। সরি বুঝি নাই। ও আচ্ছা, প্রায়োরিটিটা কি আপনি কত ক্লাস মিস করেছেন না? প্রায়োরিটিটা আমরা মেইনলি 0 থেকে 1 এর মধ্যে ডিফাইন করি, ঠিক আছে। প্রায়োরিটিটাকে ডিফাইন করি 0 থেকে 10 এর মধ্যে, সরি, ঠিক আছে, 0 থেকে 10 এর মধ্যে ডিফাইন করি। যেটা মানে প্রায়োরিটি বলতে এখানে বোঝাচ্ছে, এখন আমি ধরেন লগ ইনে একটা সফটওয়্যার আমি গতদিন বলেছিলাম যে একটা সফটওয়্যারে লগ ইন করতে পারবে, একটা ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে, লগ ইন করতে পারবে, দেন ড্যাশবোর্ডে ঢুকে তার যে ইনফরমেশনটা দিয়েছে রেজিস্ট্রেশনের সময় সেটাকে এডিট করতে পারবে। এটা ধরেন আমার সফটওয়্যার কিছু নেই, আরেকটা কন্ট্যাক্ট পেজ আছে ফর এক্সাম্পল। তাহলে এখানে যখন আমি লগ ইনকে টেস্ট করব, লগ ইন না করলে কি সে কোনোটা করতে পারবে? কোনোটা কিন্তু পসিবল না, তাই না? তাহলে লগ ইনটার প্রায়োরিটি আমি কত দিব? 10। ক্লিয়ার? যেমন এই সফটওয়্যারের ক্ষেত্রে এই আইকনটার ক্ষেত্রে এটা কিন্তু 10 দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু সফটওয়্যারটা ইনস্টল করতে হচ্ছে কিনা এটা যখন চেক করবো তখন কিন্তু আমাকে 10 দিতে হবে। সফটওয়্যার ইনস্টল না হলে কিন্তু আমি এই আইকনই পাবো না, পাবো? তাহলে ইনস্টলে যেটা সেটা 10, এটা আপনি যেতে পারেন 8, এটা সফটওয়্যারের উপর ভেরি করে এটা 8 দিলাম, কারণ ডাবল ক্লিক করে ওপেন না হলে এটা একটা বাগ দিলাম, বাগ সলভ করে চলে আসলো। সফটওয়্যারটা যদি ইনস্টলই হয় আমি সফটওয়্যার টেস্টই করতে পারবো না। আমি বুঝতে পারছি? যেমন আমি যদি লগ ইন না করি একটা সিস্টেমে আমি কিন্তু আমার প্রোফাইল এডিট করতে পারবো না, সুতরাং লগ ইনটা ওখানে 10 দেওয়া হয়েছিল। এটা বেস করে চিন্তা করতে হয় যেটা কোনটা ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস করে এটা অ্যানালিস্ট বের করে। আপনারা নাম শুনেছেন ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস? মাইক্রোসফট এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টে শেখানো হয়। এটা হচ্ছে গিয়ে মাইক্রোসফট কি বলে এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে না একটা, মাইক্রোসফট প্রজেক্ট প্রফেশনাল প্রজেক্ট, না প্রফেশনাল মাইক্রোসফট প্রফেশনাল প্রজেক্ট আছে, ঠিক আছে। প্রফেশনাল প্রজেক্ট দিয়ে ইউজ করে শেখানো হয় যে কি করে একটা প্রজেক্টে ক্রিটিক্যাল পার্টটা অ্যানালাইসিস করতে হয়, যে কোন পার্টগুলো বেশি ক্রিটিক্যাল, কোনগুলোতে সময় বেশি লাগবে, বিজনেস লজিক বেশি ইমপ্লিমেন্ট হবে সেই জিনিসটা, ঠিক আছে। ওখান থেকে আমরা এটা পেয়ে যাই। ওটা মানে কিউএদেরকে প্রচুর ডকুমেন্ট কিন্তু করতে হয়, ম্যানেজ করতে হয়, ওটাও আমাদের কাছে থাকবে। ভালো করে ইনস্টল হয় না তাহলে কিন্তু ধম করে একটা ইরোড দিবে না, কি জন্য লাল রঙের একটা ইরোড চলে আসে, ওটা কেস ফেল হয়েছে, আইকনটা আসছে কিন্তু এটা ফেল। এটাই যেখানে আমরা পাশে যেখানে পাস লেখছে না আমরা দেখেন সফটওয়্যার ক্যারেক্টারে আমাদের ফেল আছে, এই যে আমাদের রেজাল্ট, এই যে পাস ফেল, এই যে এখানে পাস ফেল আমি কি লিখবো, এখানে লিখবো ফেল, ঠিক আছে। এখানে লিখবো ফেল আর এখানে লিখবো দ্যাট সফটওয়্যার ইনস্টল সাকসেসফুল, ইনস্টল বাট না did not install properly, actually এটা লিখবো did not install properly, ঠিক আছে। জাস্ট এখানে ফেল লিখে দিবেন আর ওখানে লিখে দিবেন তো সফটওয়্যার did not install properly, মানে সফটওয়্যারটা প্রপারলি ইনস্টল হয় নাই। এক্ষেত্রে কিন্তু প্রপারলি ইনস্টল না হলে বা প্রপারলি ডাউনলোড না হলে বা প্রপারলি কপি করা না গেলে সেক্ষেত্রে সমস্যাটা হয়, তাই না? এই কথাটা এখানে লিখে দিবেন। ওকে, দেন হচ্ছে এটা ব্রাউজার লিখলাম এখানে। তাহলে এখানে আমাদের কি থাকতেছে, একটা জাস্ট আইকন থাকতেছে, তাই না? আমরা এখানে লিখেছিলাম কি কি, ওই ডোমেন নামটা ব্রাউজ করব, দেন আমরা লগ ইনের ইউজার নেম পাসওয়ার্ড সাইন ইন বাটনে ক্লিক করব, ইউজার ইনফরমেশন দিব, দেন এখানে করব। আচ্ছা, এখানে আইকনটা হলো, এখানে তার মানে এখানে আমি কি লিখবো, এই যে সাকসেস সিনারিওটা আছে না, এই যে সাকসেস সিনারিওটা যেটা লিখে রাখছে অ্যানালিস্টটা, আমরা জাস্ট সেটাই কপি করে, এটা কিন্তু দুইটা হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এটার জন্য একটা সাকসেস সিনারিও হবে, হ্যাঁ, এটার জন্য একটা লিখবো আমরা, এই সেম জিনিস কপি পেস্ট করব। প্রচুর পরিমাণ কন্ট্রোল সি কন্ট্রোল ভি লাগে আমাদের, ঠিক আছে, কিভাবে প্রচুর পরিমাণ কপি পেস্ট। দেন এখানে যেটা করতে হবে এই অংশটুকুর জন্য আবার টেস্ট করব। যদি ওয়ার্নিং মেসেজ দিয়ে আমাকে সেই অ্যাপ্লিকেশনটা বন্ধ করে দেয়, ইটস ওকে,
পাস। আর যদি ওয়ার্নিং মেসেজ দাঁড়িয়ে ধাম করে বন্ধ হয়ে যায়, আমি একটা কাজ করতেছি, ভুল করেও তো এখানে ক্লিক করতে পারে, তাই না? আমি কাজ করতে করতে ক্লিক করে গেছে, বন্ধ হয়ে গেছে, সেভ হলো না, বিপদ না? তার মানে এই ওয়ার্নিং মেসেজটা আমাকে যদি না দেয়, সেক্ষেত্রে এটা ফেল, সফটওয়্যারটা কি হলো, এই ক্রাইটেরিয়াটা ফেল করলো। আর যখন দিল তখন আমি কি করলাম, এটা পাস বললাম, ঠিক আছে? আবার ওয়ার্নিং মেসেজ দিল ঠিকই, আমি ক্যান্সেল করলাম, তারপরেও এটা বন্ধ হয়ে গেল। সুতরাং এই বাটনগুলো আমাদের চেক করতে হবে, এটা সেভ হলো কিনা। ডোন্ট সেভ, আমি সেভ করতে চাই না, ইচ্ছা করে কেটে দিয়েছি, আবার ক্যান্সেল করলাম কিনা। বুঝে গেছে এই অংশটুকু? গুড। আচ্ছা, এটা হচ্ছে, এটা কি জিনিস, এটা ড্রপডাউন, ড্রপডাউন মতো লাগতেছে, কিন্তু ড্রপডাউন না অ্যাকচুয়ালি। ড্রপডাউন আমরা দেখবো, ওয়েব অ্যাপ্লিকেশন যখন দেখবো না, তখন ড্রপডাউনের জন্য দেখবো। এটা অ্যাকচুয়ালি মিনিমাইজ, এই যে মিনিমাইজ বাটনটা থাকে না, একটা সফটওয়্যারে আমাদের মিনিমাইজ বাটন থাকে, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ করলাম, দেন এই যে ম্যাক্সিমাইজ করলাম, এই যে জিনিসগুলো আছে কিন্তু প্রতিটা সফটওয়্যারে, ইচ এন্ড এভরি সফটওয়্যারে। খেয়াল করছেন? এগুলো কি আমরা কখনো খেয়াল করে চেক করে দেখেছি যে মিনিমাইজ হচ্ছে কিনা প্রপারলি, ম্যাক্সিমাইজ হচ্ছে কিনা? এটা দেখছেন এই জিনিসগুলো? আমরা যখন ডেস্কটপ অ্যাপ্লিকেশন চেক করবো, তখন কিন্তু আমাদের এগুলো চেক করতে হবে, যেটা প্রপারলি মিনিমাইজ হচ্ছে কিনা, প্রপারলি ম্যাক্সিমাইজ হচ্ছে কিনা। ক্লোজ হলে ইটস ওকে, আমি ক্লোজ করলাম, আমাকে যদি কোনো ওয়ার্নিং দেওয়ার থাকে দিল, সেই হিসেবে সেভ করতে চাইলে করলাম, না করলে না করলাম, ক্লোজ হয়ে গেল, ঠিক আছে? তারপর মিনিমাইজ ম্যাক্সিমাইজও দরকার আছে। আমরা কিভাবে কোনো সফটওয়্যার চেক করি যখন ইউজ করি? করা হয়, গুড। কিন্তু এটা ইউজ করা ভালো, কিন্তু হ্যাঁ, এটা যখন আপনার যেটা ইউজ করবেন, চেক করবেন, ইউজ করার সময় যদি চেক করি, তাহলে আমাদের এই ধরনের মেটালিটি তৈরি হয়ে যায়, ঠিক আছে? এই কথাটাই বলা হয়েছে এখানে। আচ্ছা, রিস্টোর, এই যে রিস্টোর, এই জিনিসটা, যেখানে রিস্টোর আমি মিনিমাইজ করলাম, আবার রিস্টোর করছি, আবার এখানে ফুল স্ক্রিন না, রিবন ডিসপ্লে অপশন, এটা দরকার নেই। এই জিনিসগুলো প্রতিটা সফটওয়্যারে থাকে। এটা রিবন ডিসপ্লে অপশনটা, এটা মাইক্রোসফট এক্সেল এর জন্য এক্সট্রা করে, এটা দরকার নেই আমাদের। আচ্ছা, আমরা যখন ট্যাব দেই উইন্ডোজে, কি হয় অ্যাকচুয়ালি, আমরা যখন ট্যাব ইউজ করি, এটা তো এক্সেলে চলে যাচ্ছে, উইন্ডোজের ক্ষেত্রে ট্যাব দিলে কি হয়, পরের আইকনটাতে যায় না? ট্যাব দিলে পরের আইকনটাতে যান। আপনারা কখনো মাউস ছাড়া শুধু কিবোর্ড দিয়ে পিসি ইউজ করেছেন? ট্যাব দিয়ে। আবার যখন আমরা শিফট ট্যাব দেবো, তখন ব্যাকওয়ার্ডে মুভ করবে। তো উইন্ডোজে যে অ্যাপ্লিকেশনগুলো তৈরি করা হবে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, সেটা জন্য এইভাবে কাজ করে, ঠিক আছে? আপনার ডেস্কটপে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করলেন, সেই ট্যাব দিলে ফরওয়ার্ডের দিকে যাচ্ছে, আইকন সিলেক্ট করতেছে, শিফট ট্যাব দিলে ব্যাকওয়ার্ডে চলে যাচ্ছে। এবং যখন যেটা ট্যাব করে রাখতেছিস, তখন সেটা আমার কি হচ্ছে, সিলেক্ট অবস্থায় থাকতেছে। দেখি, এটা হয় না এখানে, হওয়ার কথা তো। Wait a minute. এই চলে আসতেছে, দেখছেন? ট্যাব দিলে আমি কোনো সিলেক্ট করতেছি, শিফট ট্যাব দিলে অপোজিটটা চলে আসতেছে। আচ্ছা, এগুলোই। আচ্ছা, টেক্সট বক্স। টেক্সট বক্স কি জিনিস অ্যাকচুয়ালি? যেখানে আমরা টেক্সটগুলো লিখি, যে কোনো ধরনের টেক্সটে ইনপুট দেওয়া যায়, যেটা ডাটাবেজে স্টোর করা যায়, তাই না? টেক্সটে যখন আমরা ইনপুট দেবো, সেটা ডাটাবেজে কিন্তু কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও স্টোর হয়। যেই টেক্সটে আমরা ইনপুট দেই না কেন, সেটা ডাটাবেজে ইনপুট হয়। আমরা একটা টেক্সট বক্স দিয়েছি, কিন্তু ডাটাবেজে কিছু হয় নাই, সেটা কি দরকার আছে সেই টেক্সট বক্সের? আমি ধরেন টেক্সট বক্সে সুন্দর করে নাম লিখলাম, নেম লিখলাম, নেম, অ্যাকচুয়ালি ফার্স্ট নেম, লাস্ট নেম, এরকম অনেকগুলো নেম লিখলাম, ইমেল লিখলাম, এগুলো সব ডাটাবেজে কি, এগুলো সব টেক্সট বক্সে আসে, তাই না? ইমেল, পাসওয়ার্ড, আর কি কি দিতে পারে, এরকম ধরেন ওই সিটি, কান্ট্রি, অ্যাড্রেস, হোয়াটএভার যেগুলো থাকে মেইনলি, অ্যাড্রেস, সিটি। আচ্ছা, কান্ট্রিটা আমরা কিভাবে দেই, কান্ট্রিটা, সিটিটা আপনাদের কোনো আইডিয়া আছে? কান্ট্রিটা কি আমরা টেক্সট বক্সে দেই? ড্রপ ডাউনে দেই, তাই না? তাহলে কান্ট্রি না,
সিটিটা আমরা অধিকাংশ সফটওয়্যার আমরা কি করি, সিটিটা ওই ড্রপ ডাউনে কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করে দেওয়া হয়, ইটস বেটার, তাই না? আমি কান্ট্রি সিটি ইনস্টল লিখতে দিলাম, এক একজন এক এক রকম স্পেলিং লিখলো, তার থেকে সুবিধা না? এই জিনিসগুলো আমরা কি করছি, এগুলো আমরা ডেটা কেন ইউজ করি, এগুলো ডেটা স্টোরের জন্য ইউজ করি, এগুলো আমরা কিন্তু ইউজ করি ডেটা স্টোরের জন্য, তাই না? তো এই যে এই জিনিসগুলো আমরা কি করি, ডেটাবেজে ইম্পোর্ট মানে ইনসার্ট করার জন্য ইউজ করি। আচ্ছা আচ্ছা, যেমন হচ্ছে অনেক ডেটা আছে ডেটাবেজে যেগুলো ইউজ করা উচিত না, যেমন আমি যদি এখানে নাম দেই, এটা একটা ওয়ার্ডপ্রেস সাইটে এটা কি কোন একটা এরর দেওয়া উচিত না, দিচ্ছে? কিন্তু এরর দেওয়া উচিত না, ওয়ার্ডপ্রেস তো দেয়, ওয়ার্ডপ্রেসে পিসি ভ্যালিডেশন আছে, তার মানে এটা একটা বাগ, এটা বাগ না? আমাকে বলা উচিত না ইস্যু এন্টার ইওর ফার্স্ট নেম ইওর লাস্ট নেম, দেখে আমি হাবিজাবি লিখি, কি বলে আমাকে, এবার সে এরর দিচ্ছে পাসওয়ার্ড ফিল্ড ইজ নট এমপি, সে কিছু দেখে না যে আমার ইউজার নেম বা ইমেল ভুল আছে কিনা। আচ্ছা আমি পাসওয়ার্ডও দিই একটা হাবিজাবি, ইনভ্যালিড ইউজার নেম, সে যখন দেখছে যে পাসওয়ার্ডও দিয়েছে ইউজার নেমে দিয়েছে, তো সেই সময় সে চেক দিয়েছে যে এটা হচ্ছে কি ইনভ্যালিড ইউজার নেম, তার মানে সেই সময় সে শুধু ইউজার নেমটা চেক করেছে যে ইটস ওকে অর নট, পাসওয়ার্ডের জন্য চেকই করে নাই। আচ্ছা কতভাবে দেওয়া যায়, ডেটা ভ্যালিডেশন করা যায়, ভ্যালিডেশন নাম শুনছেন আমরা, ডেটা ভ্যালিডেশন মানে সাইডে ভ্যালিডেশন, এটা কিন্তু ভ্যালিডেশন ভেরিফিকেশনের কথা বলছি না, ডেটা ভ্যালিডেশনের কথা বলছি, কিভাবে দেওয়া যায়, আমাদের কোনো আইডিয়া আছে? আমরা জানি কেউ, মানে ডেটা কিভাবে ভ্যালিডেশন দেওয়া যায় ফিল্ডগুলোতে? ডেভেলপমেন্ট করেছেন না আপনি? করেননি? ডেভেলপমেন্টের কার আইডিয়া আছে একটু হলো? কিভাবে ভ্যালিডেশন দিতে পারি আমরা ডেটা? জেএস এর মাধ্যমে দেই, জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন বলা হয় যেটাকে, জেএস এর মাধ্যমে কি দেই, জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন থাকে। এটা কোনটা আসলে জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন? এই যেগুলো দেখেন, জাস্ট প্রথমে নিয়ে গেলে এটা বলছে কেন আমাকে ক্যাশ থেকে পাচ্ছে, এক মিনিট অন্য একটা ব্রাউজার ওপেন করি আমি। মেইনলি ভ্যালিডেশন দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে সার্ভার সাইড ভ্যালিডেশন আর একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন। আমরা নাম শুনেছি, একটা হচ্ছে গিয়ে সার্ভার সাইড ভ্যালিডেশন, সার্ভার সাইড ভ্যালিডেশন, আর একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন। ভ্যালিডেশন হয় দুই প্রকার, ঠিক আছে, একটা হচ্ছে সার্ভার সাইড ভ্যালিডেশন আর একটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন। এই জাভাস্ক্রিপ্টের যে ভ্যালিডেশনটা এটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন। কেন ক্লায়েন্ট সাইড? কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা, আমি কতদিন বলেছিলাম, ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, তো সুতরাং ব্রাউজারে ওটা রান হবে, হয়ে ইউজারকে বলবে। তার মানে কোনো ইউজারের যদি জাভাস্ক্রিপ্ট না থাকে, সে তো মহানন্দে কোনো ভ্যালিডেশন ছাড়া লগ ইন করতে পারবে, পারবে না? রেজিস্ট্রেশন সে কি পারবে? কেন পারবে না? কেন? সে তো আমরা বন্ধ করে রাখছি দেখে আমাদেরটা আসে না, কিন্তু অনেকেই তো বন্ধ করে রাখে না, ঠিক আছে, অনেকেই বন্ধ করে রাখে না। সেক্ষেত্রে কি করা উচিত? আমরা যখন প্রথমে কি ব্যাপার, কি সমস্যা এটা ব্রাউজারের? ব্রাউজারটা আসলে ভালো না।
আমাকে এটা বলছে, এটা কিন্তু এই ভ্যালিডেশনটা দেখছেন না, এটা কিন্তু পিএইচপি ভ্যালিডেশন। আপনাদেরকে আমি জাভাস্ক্রিপ্টে দেখাতে যাচ্ছি না কেন, এই যেটা দেখছেন না, এটা হচ্ছে সার্ভার সাইড ভ্যালিডেশন, যেটা পিএইচপি তে দেওয়া হয়েছে। একটা ভ্যালিডেশন দেওয়া হয় না, ঠিক আছে? এটা আমরা সার্ভার সাইড ভ্যালিডেশনটা যেহেতু পিএইচপি সাইড, আমরা পিএইচপি তে দিয়েছি, ঠিক আছে? পিএইচপি কোড দেখে, যেটা সার্ভার থেকে আসে, পিএইচপি কোড ভ্যালিডেশন করা হয়েছে, ঠিক আছে? জাভার জন্য আমরা যদি জাভা সাইড হয় জাভা দিয়ে হবে, ঠিক আছে? মানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করা হয়, যদি সি শার্পে হয় তাহলে সি শার্প দিয়ে হবে, ঠিক আছে? আর জাভাতে ধরুন হলো সেক্ষেত্রে ক্লায়েন্ট সাইডে যে ভ্যালিডেশন সেটাকে জেএসপি দিয়ে করা হয়, ঠিক আছে? জেএসপি, জেসন নাম শুনেছেন, এগুলো দিয়ে করতে হয়, ঠিক আছে? যেমন সাইন আপে যাই আমি একটু, each and every page showing PHP validation. Let me এক মিনিট, আমি একটু আসি। এটা হচ্ছে যেটা দেখতেছেন কারেন্টলি, এটা হচ্ছে সার্ভার সাইড ভ্যালিডেশন, পিএইচপি দিয়ে করা আছে। তার মানে কখনো কোনো কারণে জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে যখন কমপ্লিট করবে কোনোভাবে, নো কমপ্লিট ইউজ না করে যদি ডেভেলপাররা কখনো কাজ করে, তাহলে কি হয়, কমপ্লিট করে জাভাস্ক্রিপ্টটা, সেক্ষেত্রে দেখা যায় ওটা কাজ করে নেই। তো এখন আমি ইচ্ছা মতো কিন্তু ইনপুট ভ্যালু দিয়ে করে ফেলতে পারতাম, তাই না? আমি যা খুশিতে আমাদের এখানে @হাবিজাবি দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে পারতাম না? এখন কিন্তু পারবো না, কারণ কি, আমাদের এই যদি কখনো জাভাস্ক্রিপ্টে ঝামেলা করে সেক্ষেত্রে যেন আমরা আটকাতে পারি। পারসন নেম ক্যান নট কন্টেইন স্পেশাল ক্যারেক্টার। এই যে ভ্যালিডেশনটা দেখতেছেন, এটা হচ্ছে সার্ভার সাইড ভ্যালিডেশন বলা হয় এটাকে, যেটা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা করছি সেটা দিয়ে করা হয়, ঠিক আছে? বুঝে গেছে দুটো ভ্যালিডেশনের পার্থক্য? তাহলে আমরা এখানে কি করি, এখানে ডেটা দিই টেক্সট বক্সে, এবং ডেটাগুলো ভ্যালিডেট করা থাকতে হয় রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে? কোন টেক্সট ফিল্ডে কোন ধরনের ডেটা লাগবে। আচ্ছা আচ্ছা, রেডিও বাটন একসঙ্গে সবগুলো। আচ্ছা, রেডিও বাটন কখন আমরা ইউজ করি, কখন চেক বক্স ইউজ করি, আইডিয়া আছে আমাদের কোনো? সরি, এক্স্যাক্টলি। আর চেক বক্স, হ্যাঁ, মোর দেন ওয়ান ভ্যালু যখন সিলেক্ট করতে পারবো তখন আমরা চেক বক্স ইউজ করি, আর যখন যত ভ্যালু থাকবে কেন একটা ইউজ হবে তখন হচ্ছে গিয়ে রেডিও বাটন ইউজ করি, তাই না? আর রেডিও বাটন দেখবেন আমরা ওই যে এটা দিয়ে, এটার নাম কি, মানে আপনার মাউসের যে আপ ডাউন দিয়ে সিলেক্ট নন সিলেক্ট করা যায়, আবার চেক বক্সটা স্পেস বার দিয়ে সিলেক্ট করা যায়। দেখি আমাদের এটা করা আছে কিনা, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি এখনো। চেক বক্স দিয়ে ধরেন আমি এটা সিলেক্ট করলাম, স্পেস বার দিলে চলে যাবে, দেখছেন? স্পেস বার দিয়েছি চলে গেছে, আবার স্পেস বার দিয়েছি চলে আসছে, দেখেন? স্পেস বার দিয়েছি আবার চলে গিয়েছে। এটা হচ্ছে রেডিও বাটন, চেক বক্সের জন্য কাজ করে। আর রেডিও বাটন এখন এখানে সমস্ত কোনো নাই। রেডিও বাটনের জন্য আমাদের কি করতে হয়, ডাউন কি আর আপ কি দিয়ে একটা একটা করে উপরে নিচে সরাতে হয়, ঠিক আছে? এটা কাজ করে। এই চেক বক্সের কথাটা বলছে, এই তো স্পেসের কথা, যে জিনিসটা আমি মতো বললাম যে সেট আর আনসেট করতে হয়, সেটা আনসেট করা যায়, ঠিক আছে? আচ্ছা, কমান্ড বাটন বলতে কি বোঝাচ্ছি আমরা এখানে? কমান্ড বাটন বলতে কি বোঝাই, কাউকে কোনো ফর্মকে একটা, এই বাটন টাটন গুলো লিখে না একটা ফর্মের মধ্যে লিখি আমরা কিন্তু সবসময়, তাই না? একটা HTML ফর্ম থাকে তার মধ্যে লেখা হয়। তো কমান্ড বাটন বলতে সাবমিট বাটন, যে কোনো ধরনের সাবমিট বাটনকে কমান্ড বাটন বলা হয়। মানে আমি ওই ফর্মটাকে বলছি ডু সামথিং, কোনো একটা কাজ করো, ঠিক আছে? যেমন এখানে আমি একে বলছি যে, একে বলছি যে আমাকে লগ ইন করাও, ডু সামথিং। সে কেন করছে না, কারণ সে ইনফরমেশন পাচ্ছে না। আমি ভুল ভ্যালু দিলাম, আবার বললাম যে লগ ইন করো, আমি তাকে কমেন্ট করলাম, কিন্তু সে কাজটা করছে না। এটাই হচ্ছে এই বাটনটার কাজ, কমান্ড বাটন। এই বাটনগুলো ফর্মে যেখানেই থাকে, সে মানে একটা ফর্মে একটা কমান্ড বাটন থাকে, একটা কাজ সম্পাদনের জন্য একটা কমান্ড বাটন থাকে। মোর দেন ওয়ান কমান্ড বাটন থাকতে পারে, যেমন নেক্সট পেজ, প্রিভিয়াস পেজ, কিন্তু আমার লগ ইনের জন্য এখানে কখনো মোর দেন ওয়ান কমান্ড বাটন থাকবে? ধরেন এখানে 3টা বাটন আছে, ফর এক্সাম্পল লগ ইন, রিসেটটা কি বলছি। এখানে আমার একটা বাটন, আমি ইনফরমেশন গুলো দিচ্ছি,
আমাকে এই ইনফরমেশন গুলো জাস্ট আপডেট করবে, তাই না? আমাদের এখানে বাটন কয়টা? একটা বাটন। কিন্তু আমার এখানে দেখেন, এখানে দেখ ও আচ্ছা, এই ফিল্ডগুলো রিকোয়ার্ড কন্টেন্টের জন্য এগুলো ফেলে দিবে। আমরা তো গুগল অ্যাডসেন্স ইউজ করি সেই স্টুডেন্ট লাইফ থেকে, 2005 থেকে। না না, এই সাইটটার জন্য না, অন্য সাইটের জন্য ইউজ করতাম। এটা তো এই সাইটটা তো আসছে 2010 এর পর আসছে, নিয়ে আমরা ওই আমাদের কালার ট্রেনিংটা। কিন্তু আমরা তো অ্যাডসেন্স ইউজ করি ওই একটা, যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার মোর দ্যান ওয়ান সাইট ইউজ করতে পারেন, ঠিক আছে? না, অ্যাডসেন্স তো অনেক আগে থেকে ইউজ করি। স্টুডেন্ট লাইফে পকেট মানি ছিল আমাদের অ্যাডসেন্স, ঠিক আছে? প্রতি মাসে শুধু এই সাইটের জন্য বললে তো এখন দিয়ে দেবে, এই সাইটের জন্য অ্যাডসেন্স করার সমস্যা না। তাই আমাদের আগের সাইডে যে কন্টেন্ট ছিল এখানে সেই কন্টেন্ট আছে, এখানে আগের সাইডে থেকে বেশি কন্টেন্ট আছে। অ্যাডসেন্সে তখন তারা আপনাকে দিবে না যখন আপনার কন্টেন্টটা এসইও না, অর্গানাইজ না, বা কারো থেকে কপি করে পেস্ট করা, সেক্ষেত্রে দেয় না। গুগলে 1000 পিপল শুধু আছে, যখন কেউ অ্যাডসেন্স জন্য অ্যাপ্লাই করে তাকে সেখান থেকে ওই সাইটটা একবার ভিজিট করার জন্য এরকম পিপল আছে। বাংলাদেশ থেকে আমরা যখন ইউজ করতাম অ্যাডসেন্স তখন ভিডিওর জন্য ছিল, এখন নেই। কারণ কি হয়, কারো ভিডিও নিয়ে এসে ডাউনলোড করে আমরা নিজের ভিডিওগুলো চালাই আমরা আর্ন করি, শুধু বাংলাদেশের জন্য তারা বন্ধ করে রাখছে, ঠিক আছে? গুগলের ভিডিওটা শুধু বাংলাদেশের জন্য কিন্তু বন্ধ করছে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা কিন্তু ওখান থেকে আর্ন করেছি। ইউটিউব কত সালে আসছে আমরা জানি? 2005 আসছে ইউটিউব, আসছে 2005 আমরা তখন থেকে ইউজ করি। তাই এখন আমাদের ইউটিউব থেকে কোনো আর্নিং হয় না, কারণ ইউটিউবে গুগল বন্ধ করে দিয়েছে। ওকে, বাংলাদেশের জন্য সরি বলে তারা। সরি, বুঝতে পারি বাংলাদেশে অ্যাডসেন্স বন্ধ করে রাখছে ইউটিউবে, বাংলাদেশের জন্য ইউটিউবে অ্যাডসেন্স বন্ধ, ঠিক আছে? শুধু সাইড অ্যাডসেন্সটা তারা দেয়, তাও আবার এখন অনেক বেশি মনিটর হয়। ওকে, আমি আগে অ্যাডসেন্সের 3-4টা অ্যাকাউন্ট ছিল, তখন কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা খুব সহজ ছিল। হ্যাঁ, ব্লগ জাস্ট করলেন, অনেক সহজ ছিল। ব্লগ জাস্ট করলেন, গুগলে সাবমিট করলেন, সঙ্গে সঙ্গে অ্যাডসেন্স অ্যাড পাওয়া যেত। এখন কঠিন না, আপনার যদি সাইটটা অর্গানাইজ হয়, আপনার যদি কন্টেন্ট গুলো ভ্যালুয়েবল হয়, তা দেয়, এখনো দেয়, ঠিক আছে? আচ্ছা, কি বলছি আমি? এই ভ্যালুগুলো আমি এখন আপলোড করতে পারবো না। হ্যাঁ, কোনটাতে দেখাই দেয় তাহলে? 3টা কমেন্ট বাটন হলো, ভিডিও করছে এখানে আছে, এটা আছে একটা পেজে 3টা কমন বাটন দিয়ে আমি দেখাই দিচ্ছি। দাঁড়ান 1 মিনিট, আমি একটু দেখাই দিচ্ছি। অন্যটা করছে দেখা। দেখেন এখানে অনেকগুলো বাটন আছে, দেখেন আমি যখন ভিডিও আপলোড করতেছি এখানে ক্রস বাটন আছে, আমার এই ভিডিও সেশনটা বন্ধ করে দেবে। এটাও কিন্তু একটা কমন বাটন, ঠিক আছে? আমি বুঝতে পারছি, এটাও একটা কমন বাটন, এটা একটা ক্রস বাটন আছে। এখানে একটা বাটন আছে যেখানে আমি ভিডিও আপলোড করতে পারবো। এই যে ভিডিওটা যে আমি দেখতেছি এখানে ভিডিও করছে কি, এগুলো কিন্তু এই ভিডিও থেকে আপ করা। কয়টা মিনিট? জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়াল, বাংলা একটা টিউটোরিয়াল বিগিনারদের জন্য। তো এই জিনিসটা দেখেন এখানে আমার এটা কিন্তু কমন বাটন, ক্রস বাটন, এটাও কিন্তু কমন বাটন। এই কি বলছে, আমি যখন ক্লিক করবো এখানে, তুমি তাহলে এই সেকশনে ফার্স্ট সেকশন যেটা আছে, যে ফার্স্ট সেকশনে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট একটা ভিডিও আছে, এই সেকশনটা তুমি ডিলিট করে দিবা। ওটা যে কোয়েরির, সরি যে কোয়েরি ওপেন করেছি, যে কোয়েরি দিস ওয়ান যে কোয়েরি। এখানে ফার্স্ট সেকশনে কয়টা ভিডিও আছে? 4টা ভিডিও আছে। তো আমি যখন এই সেকশনটা ডিলিট করে দেবো এখান থেকে, এটা একটা কমন বাটন, এই সেকশনে যতগুলো ভিডিও আছে সে ডিলিট করে দেবে, ঠিক আছে? আবার এখানে যদি আমি ক্রস করি তাহলে কিন্তু এই একটা ভিডিও ইন্ডিভিজুয়াল ভিডিও কমেন্ট করবে, দিস ইজ অলসো কমন বাটন। এখানে যখন আমি চুজ করতেছি কোন একটা ভিডিও যখন আপলোড করতে যাচ্ছি, ঠিক আছে, এটাও কিন্তু কমন বাটন। সে আমাকে বলবে যে একটা ভিডিও তুমি এখানে আপ করো। আবার দেখেন, মানে বুঝা গেছে যে একটা পেজে এটা দেখেন লাখ লাখ কমন বাটন না, একটা পেজে অনেক কমন বাটন থাকতে পারে। কিন্তু আমি যদি এখানে ক্লিক করে যদি আমার এই ভিডিও আপলোড হয় তাহলে ইটস বাগ। তো প্রতিটা কমন বাটন গুলো থাকে, ইন্ডিভিজুয়াল যে কমন বাটনটা আমি ইউজ করতেছি তার এগেইনস্টে একটা কাজের জন্য একটা কমন বাটন থাকবে, এবং স্পেসিফিক ভাবে সেই কাজটা করলে সেটা বাগ না।
সেক্ষেত্রে আমরা টেস্ট কেস যখন লিখবো সেটাকে বলবো ইটস পাস, মানে কাজটা হয়ে গেছে। আর যখন হবে না তখন সেটা ফেল হয়েছে। বুঝা গেছে কমন বাটনের কাজ? গুড। হ্যাঁ, কমন বাটনটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে কোনো কমন বাটনে যদি যে কোনো ফর্মে কমন বাটনটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ করে। আমি বলতাম লগ ইন করলে, বললাম সে লগ ইন না করে আরেক দিকে চলে গেল, তাহলে কিন্তু সেটা কমন বাটনের কাজ হলো না, ঠিক আছে? তাহলে কমন বাটনের ক্ষেত্রে যদি আমরা লিখি, কিভাবে লিখবো আমরা টেস্ট ইউজ কেস, সরি টেস্ট কেস কিভাবে লিখবো এটা লিখেন তো। কমন বাটনের জন্য যে কোনো একটা কমন বাটন চিন্তা করেন তো, লিখেন তো, আমি একটু দেখি। যে কোনো একটা এটা তারপরে হচ্ছে এসটিএস নেম দিয়েছে একটা, নেমটা দিয়েছে হচ্ছে কমন বাটন চেক। আচ্ছা, কমন বাটন চেক। দেন একটা দেখুন একটা ইউজ কেস নাম্বার দিয়েছেন, যেটা ইউজ নাম্বার দিয়েছে, তারপর ব্রাউজার দিয়েছে, তারপর প্রায়োরিটি 10 দিয়েছে। আচ্ছা, দেন টেস্ট রিকোয়ারমেন্ট কি? কমন বাটন ওয়ার্ক প্রপারলি, যে কমন বাটনটা হচ্ছে যে কমন বাটনটা টেস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে প্রপারলি ওয়ার্ক করবে। দেন স্টেপ কি করব আমরা এক্সিকিউটের? আচ্ছা, স্টেপটা কিরকম কি হতে পারে কেউ বলেন একটু, তাহলে স্টেপ কি হতে পারে? স্টেপ টু এক্সিকিউট আপনি বলেন। হ্যাঁ, কমান্ড বাটনটা যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য ফুলফিল হচ্ছে কিনা, ঠিক আছে? কমান্ড বাটনটা যে জন্য ওখানে অ্যাড করা হয়েছে সেই কাজটা করছে কিনা, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার হচ্ছে গিয়ে এক্সিকিউট করার যে স্টেপ। আর এখানে এক্সপেক্টেড রেজাল্ট কি হতে পারে? এক্সপেক্টেড রেজাল্ট কি করছি? মানে আমাদের ফর্মটা যদি প্রপারলি সাবমিট হয়, যে ফর্মের এগেইনস্টে আমরা কমান্ড বাটনটা কাজ করছি সেটা যদি প্রপারলি মানে কি বলে সাবমিট হয়, তাহলে এটা পাস রেজাল্ট। আর যদি না করে, অ্যাকচুয়ালি রেজাল্ট ধরেন করলো কি করলো না কি বললো, তাহলে এটা ফেল, ঠিক আছে? তার মানে যে কোনো ধরনের কমান্ড বাটনে আমরা এখন লিখতে পারবো টেস্ট কেস, লিখতে পারবো না? গুড। আচ্ছা, ড্রপ ডাউন লিস্ট। আমরা ড্রপ ডাউন লিস্ট দেখছি, কোথায় কোথায় দেখছি ড্রপ ডাউন লিস্ট? ড্রপ ডাউন লিস্ট থাকে যে বিভিন্ন কান্ট্রি আছে হ্যাঁ, যদি একই হয় তাহলে পাস করবে সফটওয়্যারটা। যদি আমি যেটা এক্সপেক্ট করতেছি সেটা এবং যেটা আমি কি বলে এটাকে অ্যাকচুয়াল রেজাল্ট পেয়েছি সেটা যদি সেম হয় তাহলে ইটস ওকে, পাস। আর যদি না হয় তখনই ফেল, তখনই আমরা এটাকে বাগ বলবো। তার আগে আমার কাস্টমার ইউজার একের কাছে দেওয়ার দরকার নেই। আচ্ছা, এটা তাহলে বাগ ট্র্যাকিং টুলটা দেখাতে হবে আপনাদেরকে আবার আজকে। আমি ওটা একটু পরে দেখাই, এটা আমি জিনিসটা করে বাগ ট্র্যাকিং টুলটাতে দিয়ে যাচ্ছে, যে জিনিসটা আপনার একটা জিওআইটি শিখে নেন, ঠিক আছে? জিওআই শেখার পর ওটা আমি বলবো যে কিভাবে পাস ফেল আপনি বলতেছেন, যে আমি একটা মানে পাইলাম টেস্ট কেস, এটা এর যে টেস্ট কেসটা আমি তৈরি করলাম এটা কোথায় রিপোর্ট কিভাবে সাবমিট করবো, তাই না? এটা কথা বলছেন আপনি। এই জিনিসটা আমরা ওই টুলসের মাধ্যমে দেখবো। আমি জাস্ট আজকে আগে জিওআইটি শিখে নেই, তারপর দেখবো ওটা। আচ্ছা, কি দেখাচ্ছিলাম? আচ্ছা, এটা হচ্ছে একটা ড্রপ ডাউন লিস্ট, তাই না? এটা একটা ড্রপ ডাউন লিস্ট। এই তো কান্ট্রি যে কথাটা প্রথম থেকে বলা হচ্ছে, এটা একটা ড্রপ ডাউন লিস্ট। কান্ট্রিটা ড্রপ ডাউন লিস্ট না? তাহলে আমি এখান থেকে এডুকেশনাল ইনস্টিটিউট সিলেক্ট করলাম, তারপর করার পর আমার রিকোয়েস্ট দিয়ে যাকে দিলাম, সে যদি যখন ইমেলটা পেলো পাওয়ার পর যদি ইন্ডিভিজুয়াল টিচার পায়, তাহলে কি এটা বাগ না, মানে পাস না ফেল? ফেল। আমি দিয়েছি এডুকেশনাল ইনস্টিটিউট, আর ইনফরমেশন যার কাছে যাওয়া উচিত দুজন, এখানে ক্লিক করব। আমি যদি ইনফরমেশন দিই, দুটো ইনফরমেশন যাবে, একটা যে দিয়েছে মানে যে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে তার কাছে, আরেকটা কার কাছে? যার কাছে কন্ট্যাক্ট করা হচ্ছে তার কাছে। তো যার কাছে কন্ট্যাক্ট করা হয়েছে সে তো জানতে চায় যে কার কাছ থেকে ইমেল মানে কন্ট্যাক্ট ইনফরমেশনটা এসেছে। সে লিখলো এডুকেশন ইনস্টিটিউট, কিন্তু আমার কাছে চলে আসলো লার্নার, তাই না? সেক্ষেত্রে এটা বাগ। তার মানে যখন এডুকেশন ইনস্টিটিউট চেক করেছি আমি, তার কাছে ভ্যালুটা যেতে হবে ইমেলের মধ্যে কোথায়? এডুকেশন ইনস্টিটিউটে, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা টেক্সট এরিয়া, এটাকে বলা হয় টেক্সট এরিয়া। এই টেক্সট এরিয়ার ডিজাইনটা দেখেন ছোট বড় করতে পারছি না আমরা, সব জায়গায় টেক্সট এরিয়ার ডিজাইন কিন্তু ছোট বড় করা যায়, ঠিক আছে? টেনে যখন এই দাগটা দেখছেন এটা বাউন্ডারি, এই দাগের বাইরে চলে যায়, দ্যাটস বাগ, ডিজাইন বাগ।
টেস্ট এরিয়া ডিজাইন করা এখন যাচ্ছে না। ওকে, আগে যেত ওয়ার্কশপ করা হয়েছে। ওকে, এখানে হচ্ছে নেম। এই যে আমরা বলতেছি টেস্ট টেস্ট যে আমরা টেস্ট ফিল্ড দিচ্ছি, এটা হচ্ছে টেস্ট এরিয়া। আচ্ছা, টেস্ট এরিয়া টেস্ট ফিল্ডের মধ্যে পার্থক্য কি আমরা জানি? টেক্সট এরিয়া আর টেক্সট ফিল্ডের মধ্যে পার্থক্য কি? এরিয়াটা হচ্ছে টেক্সট ফিল্ডটা কতদূর পর্যন্ত মানে কতটুকু এরিয়া নিয়ে কাজ করতে হবে, টেক্সটটা কতদূর পর্যন্ত লিখতে হবে। আচ্ছা, ফিল্ডটা হচ্ছে যেখানে আমি টেক্সটটা লিখছি একটা রো থাকে, অনেকগুলো রো থাকে, যেগুলোতে আমরা অনেকগুলো রো দেখতে দেই ইউজারদেরকে, সেগুলোতে আমরা টেক্সট এরিয়া ইউজ করব। যেমন অ্যাড্রেস, এখন ডেসক্রাইব ইউর রিকোয়েস্ট, একটা মানুষ তো নিশ্চয়ই এক লাইন লিখবে না, হ্যালো লিখে কি বলবে এটা তার ডেসক্রাইব ইউর রিকোয়েস্ট হলো? হ্যালো লেখার পর তার লাগবে তার রিকোয়ারমেন্ট লিখবে, সে যে সে কি জন্য আসলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছে, তাই না? সে লিখবে রিকোয়ারমেন্ট, তারপরে সে সামটাইম রিগার্ড টিগার্ড হাবজাবি লিখি না আমরা। রিকোয়ারমেন্ট লেখার পর যে আমি এই জন্য আপনার সাথে লগ ইন করতে মানে যোগাযোগ করতে যাচ্ছি, দেন থ্যাঙ্কস বলবে বা রিগার্ড বলবে, হোয়াট এভার লিখে তার নামটা লিখে দিবে। থ্যাঙ্কস লিখে সেটা নামটা লিখে দিল। ঠিক আছে, বুঝা গেছে? এই যে এই জিনিসগুলো, এগুলো কি আমরা যদি টেক্সট এরিয়ার মধ্যে দিতে পারবো, মানে টেক্সট ফিল্ডের মধ্যে দিতে পারবো? সম্ভব না। এখানে তাহলে কি লিখতে হতো তাকে? হ্যালো, তাকে লিখতে হতো এখানে হ্যালো দিয়ে এখানে কমা দিত, সে দেওয়ার পর তার রিকোয়ারমেন্ট লিখতো, রিকোয়ারমেন্টস লিখতো, লেখার পর সে মানে থ্যাঙ্কস বলতো, বলে তার নাম লিখতো, নেম লিখতো। কেমন লাগতো না ব্যাপারটা? এক লাইন এইভাবে লেখা। তো এই ধরনের টেক্সট, তাহলে এটা হচ্ছে গিয়ে ডিজাইন ইস্যু। এবং এখানে দেখেন যখন আমি এন্টার দিচ্ছি এখানে কিন্তু স্ক্রল বার আসতেছে, তার মানে তাকে আমি ইচ্ছা মতো লিখতে দিচ্ছি। এখানে মেইনলি কি ইউজ করা হয় ডাটাবেজের? ভার্কার। ভার্কার নাম শুনছে আমার? ভার্কার কি জিনিস? ডাটাবেজে একটা ফিল্ডের টাইপ বলা হয় ভার্কারকে, তাই না? ভার্কার কত বছর দেওয়া যায় ম্যাক্সিমাম? 256। ভার্কার ম্যাক্সিমাম দেওয়া যায় 256। এগুলো আমরা ভার্কার ইউজ করি মেইনলি টেক্সট এরিয়ার জন্য, টেক্সট ফিল্ডের জন্য, আর এখানকার জন্য ইউজ করি টেক্সট টেক্সট মানে যতখানি যদি সে যদি শুধু হ্যালো লিখে রাখে তার শুধু হ্যালোটাই আসবে। আমরা ডেটাবেস শিখবো, ডেটাবেস টেস্টিং শিখবো, তার শুধু হ্যালোটাই আসবে। আর যদি সে অনেকগুলো লিখে মানে যতখানি লিখবে অতখানি ইউটিলাইজ হবে মেমোরি। ঠিক আছে, আমি কি বুঝতে পারছি? আর এখানে যে ভার্কার দেই আমরা, যতখানি আমি আগে থেকে বলে দিচ্ছি যে তুমি মেমোরির এতখানি জায়গা নিয়ে রাখো, সে ওই জায়গাটা নিয়ে রাখবে। বুঝা গেছে? এটা কি বুঝাতে পারছি? মানে টেক্সট এরিয়া টেক্সট ফিল্ডের মধ্যে পার্থক্য কি? গুড। ড্রপ ডাউন তো আমরা জানলাম। আচ্ছা, ক্যাপচার। ক্যাপচার জন্য কি ডাটাবেস রাখি আমরা? দেখে আমরা কি কখনো ক্যাপচার চেক করেছি? এটা রোবট টেস্ট করার জন্য হয়। এখানে যদি একটা ক্যাপচার না থাকে, দেখা যাবে স্ক্রিপ্টের মাধ্যমে লক্ষ লক্ষ কন্ট্যাক্ট পেজ আসতেছে যেটা ইউজাররা পাঠায় নাই। ইটস নট, বলছি সেই কথাটাই আমি বলছিলাম। ক্যাপচার একটা ফিল্ডে তখন রাখা হয়, দেখেন গুগল বলবে আই এম নট এ রোবট, গুগল বলে না যখন বেশি সার্চ দেন। অনেক বেশি সার্চ করছেন আপনারা কখনো গুগলে, হিউজ সার্চ করতে আসেন, সার্চের উপর কি সুন্দর করে বলে দিচ্ছে আই এম নট এ রোবট, একটা টেক্সট চিহ্ন দেয় এবং আরো বেশি সার্চ করলে সে সিলেক্ট করতে দেয় ইমেজগুলো, যে এই ইমেজগুলো সিলেক্ট করো। ঠিক আছে, এই কাজগুলো করে কেন করে? কারণ দেখা যায় স্ক্রিপ্টিং এর মাধ্যমে সার্চ দেওয়া যায়, স্ক্রিপ্টিং কোড মানে কিছু থাকে, হ্যাকিং স্ক্রিপ্ট পাওয়া যায়। হ্যাকিং সাইট দেখেছেন? সরকারি সাইটগুলো প্রায় হ্যাকিং দেখা যায় না? এদেশের সরকারের সাথে দেশের সরকারের গন্ডগোল হয়েছে, হ্যাক করে দেয় তার সাইট, করে না? করে তো, হ্যাঁ, অনেক হ্যাকিং সাইট আছে হ্যাক করে। এখন এথিক্যাল হ্যাকিং এর কোর্সটা তো খুব পপুলার বিষয়, নাম শুনেছেন না? এথিক্যাল হ্যাকিং নাম শোনেন না আপনারা? হ্যাঁ, তো যাই হোক, তো হ্যাকিং করে কিন্তু স্ক্রিপ্ট যারা জাভা স্ক্রিপ্ট দ্বারা হ্যাক করা, অধিকাংশ হ্যাকিং এর কোড লেখা হয় জাভা স্ক্রিপ্ট দ্বারা। ঠিক আছে, জাভা কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আমি এই কাজটা করতে চাই, প্রথমে তাকে জিজ্ঞেস করবে আপনি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে চান? ইটস ওকে, হ্যাঁ আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে চাই। আপনি কি কোন একটা নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি, জাভা, সি শার্প এগুলো দিয়ে করতে চান? হ্যাঁ করতে চাই। এটা কি করা সম্ভব? এগুলো দিয়ে না, সম্ভব না। তাহলে জাভা স্ক্রিপ্ট ট্রাই করেন। জাভা স্ক্রিপ্ট দিয়ে সম্ভব যদি না হয় তার মানে সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা সম্ভব না। এত পাওয়ারফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ছোট ছোট কাজ থেকে শুরু করে মানে হিউজ কাজ করা যায়, যেটা জাভা স্ক্রিপ্ট দিয়ে করা যায় না সেটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যায় না। ইটস নট পসিবল। ঠিক আছে,
আচ্ছা, তো জাভা স্ক্রিপ্ট দেই, হ্যাকিং এর স্ক্রিপ্ট গুলো লেখা হয়। যে আমরা লোড টেস্ট করতেছি না, স্ক্রিপ্ট টেস্ট করতেছি না, লোড টেস্ট টেস্ট করতেছি, সব জাভা স্ক্রিপ্ট দিয়ে লেখা। এবং আমি বলেছিলাম কত ক্লাসে যে জাভা স্ক্রিপ্ট যদি আমরা ভালো জানি, আমি স্ক্রিপ্টিং করে দেখাই দেবো লাস্টের দিকে একটা ক্লাসে যে স্ক্রিপ্টে কিভাবে লিখতে হয়। আমাদের অনলাইনে পে করে দরকার নেই, আমরা নিজেরাই জাভা স্ক্রিপ্টের কোড লিখে কিন্তু করতে পারি, টেস্টটা লোড টেস্টটা করতে পারি, এটা করা যায়। ঠিক আছে। আচ্ছা, যে কথাটা বলছিলাম যে ক্যাপচার কেন দরকার, ওই জাভা স্ক্রিপ্ট লিখে এই পেজে চালাই দিয়ে সেকেন্ডে আপনাকে লাখ লাখ ইমেল পাঠিয়ে দিবে, যেটা কোনোটাই অ্যাকচুয়াল ইমেল না। এক্স্যাক্টলি, মানুষ কিনা তাকে বোঝানোর জন্য। কারণ স্ক্রিপ্ট দিয়ে কখনো এই যে এটা প্রতিবার কিন্তু আমি সাবমিট করবো, যখন এটা রিফ্রেশ করবো যতক্ষণ, আমার কিন্তু ক্যাপচারটা চেঞ্জ হয়ে যায়। ইচ এন্ড এভরি রিফ্রেশে ক্যাপচার এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, এবং এটা সে বুঝতে পারবে না। স্ক্রিপ্ট দিয়ে তো রোবট তো বুঝতে পারবে না, তাই না? সে কি বুঝতে পারবে যে কি চেঞ্জ হয়ে আসছে? সে তো পড়তে পারে না। এটা এই ক্যাপচারটা দেওয়া হয় যে সে পড়তে পারবে, মানুষই একমাত্র পড়তে পারে, এবং সে ভ্যালু দিয়ে তারপর দেবে। ক্যাপচার অনেক ধরনের হয়, প্লাস মাইনাস ক্যাপচার হয়, অনেক সময় এর ওই কি বলে এটাকে মাল্টিপ্লিকেশন, ওই অ্যাড করে দেয় দুটো নাম্বার, অ্যাড টু নাম্বারস হয়। আবার হচ্ছে মাল্টিপ্লিকেশন নাম্বারস, মানে নাম্বারস দ্বারা হয়, যেগুলো নাম্বারস দ্বারা হয়। তারপরে আপনার এগুলো কি বলে এটা ক্যারেক্টার দ্বারা হয়। দেন আপনার হচ্ছে কি ইমেজ দ্বারা হয়। ইদানিং ক্যারেক্টার এত কিছু মানে হাই লেভেলের আসছে, মানে আপনার স্ক্রিপ্টিং আসছে, তারা ইমেজ পড়তে পারছে, যার ফলশ্রুতিতে চেক বক্স এবং তার সঙ্গে ইমেজ দেওয়া হচ্ছে। ইমেজটা চেক করা সম্ভব না, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা করতেছে। বুঝে গেছে ক্যাপচার কাজ? গুড। তাহলে এই সাবমিট বাটন এটাও কিন্তু একটা কমন বাটন। আমি যদি এখানে কোনো ভ্যালু না দিয়ে এখানে কমান্ড দেয়, আমাকে কি বলবে? আমার হোল সাইডে চলে গেছে। Your contact is sent and we will contact you soon. আমি তানিয়া ম্যাডাম কই? ম্যাম জি, নো ভ্যালু। আমরা স্ক্রিনশটের জন্য কি ইউজ করি? স্যাগ আইটি। আচ্ছা, আর কি ইউজ করি আমরা? লাইট শট, যেটা আমি ইউজ করতেছি। আর কি ইউজ করি আমরা? আচ্ছা, এই জিনিসগুলো ঠিক আছে। এখানে দেখছেন জাভাস্ক্রিপ্ট কোথাও একটা কনফিগ করছে, আমার গোটা সাইডে সব জাভাস্ক্রিপ্ট আল্লাহ হাফেজ হয়ে গেছে। এই পেজটাতে শুধু আমরা জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন দিয়ে রাখছিলাম, এখানে পিএসপি ভ্যালিডেশন দেওয়া নাই। সে বলছে ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড এন্ড উই উইল কন্টাক্ট ইউ সুন। আমি কোনো ভ্যালু দেই নাই, নাল ভ্যালু সাবমিট হয়ে গেছে। ইটস আ বাগ। ঠিক আছে, এটা কি বাগ? এটা বুঝে গেছে? তাহলে এটা যদি আমি লিখি, আপনি কিছুক্ষণ আগে বললেন যে আমি কিভাবে লিখবো, বুঝবো যে এটা বাগ, তাহলে আমাদের এখানে মডিউলটার নাম কি হবে? এটা ধরেন 3 নাম্বার লিখলাম, এটার নাম হচ্ছে কি কন্টাক্ট পেজ। কন্টাক্ট পেজে কি করলাম? ধরেন এটা ইস্যু নাম্বার আছে, এটা মেবি ইউসি 0045 মেবি, অ্যাজ পার আই নো আমাদেরটা। এটা আমি কোন ব্রাউজারে চেক করতেছি? এই ব্রাউজারটার নাম হচ্ছে ফায়ারফক্স। এটা প্রায়োরিটি কি? প্রায়োরিটি অত ভালো না, ধরেন 3। ওকে, এখানে কি হবে? আমাদের actor must visit contact page, tt contact page, তাই না? পেজ। আচ্ছা, প্রি কন্ডিশন গেল, এক্সিকিউট। কি করব আমি? talatraining.com এ গেলাম, /contact পেজে গেলাম। আচ্ছা, কন্টাক্ট পেজে গিয়ে আমি কি করলাম? এই ভ্যালুগুলো ঠিক আছে, পরে আরেকটা হবে। আচ্ছা, কন্টাক্ট ফর এখানে, হ্যাঁ বলেন। এগুলো তো ঠিক আছে, আমি সবকিছু লিখতে পারলাম, পেজে গেলাম, ঠিক আছে। যখন সাবমিট দিলাম তখন আমার ওটা অ্যাকচুয়াল বল। পেজে যেতে না পারলে ওটা তো সফটওয়্যারটা তৈরি হয় নাই। আচ্ছা, আমি প্রথম তো বলেছিলাম কখন একটা সফটওয়্যার টেস্ট করব আমরা, বলেছিলাম না যে কখন স্টার্ট টেস্টিং? যখন আপনাকে বলা হবে যে ওই মডিউলটা বা ওই ফেজটার কাজ সম্পূর্ণ শেষ হয়েছে, তারাই কিন্তু আমরা টেস্ট করবো না। করবো কি? তো আমাকে বলেছে যদি এই পেজে নাই যেতে পারি, তাহলে কিন্তু ওটা মানে ওটাতে আমরা টেস্ট করবো না, নট টেস্টেবল। একটা সফটওয়্যার কখন টেস্টেবল? আমি বলেছিলাম সম্ভবত সেকেন্ড ক্লাসে, থার্ড ক্লাসে, হোয়াটএভার কোন ক্লাসে যেন বলেছিলাম। টেস্টেবল কখন? যখন আমাকে বলা হবে যে এই মডিউলটা কমপ্লিট হয়েছে। কারণ আমি এখন ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট করছি বা ব্ল্যাক বক্স টেস্টিং করছি। এটা কি ব্ল্যাক বক্স টেস্টিং না? জিইউআই টেস্টিংটা সম্পূর্ণই ব্ল্যাক বক্স টেস্টিং, ঠিক আছে? এটা কিন্তু হোয়াইট বক্সের কিছু না। জিইউআই টেস্টিংটা সম্পূর্ণ ব্ল্যাক বক্স টেস্টিং। এটা আমরা কখন করব? যখন বলবে যে আমার এই মডিউল, এই ফ্রেজ বা এই পার্টের কাজ শেষ হয়েছে, ঠিক আছে?
তাহলে এটা আমি এখন কি লিখবো, কন্ট্যাক্ট ফর লিখলাম আমি, কন্ট্যাক্ট ফর। কন্ট্যাক্ট ফরে আমার কিছু আছে, কিচ্ছু দেই নাই, তাই না? কন্ট্যাক্ট ফরে কিছু দেই নাই। দেন কি আছে আমার এখানে, রিকোয়েস্ট, রিকোয়েস্টও কিছু দেই নাই। দেন কি আছে এখানে, নেম আছে, নেমও আমি কিছু দেই নাই, ঠিক আছে? দেন এখানে আছে যেটা, সেটা হচ্ছে ইমেল, ইমেলও আমরা কিছু দেই নাই। দেন আছে কান্ট্রি, দেন হচ্ছে ক্যাপচা, কান্ট্রি দেন ক্যাপচা, ক্যাপচা দেন কন্টাক্ট বাটন, তাই না? ক্লিক, আমরা যখনই লিখি কোনো কিছু ক্লিক করি তখন আমাদের লেখার নেম হচ্ছে ক্লিক কন্টাক্ট বাটন, ঠিক আছে? এটা কি হবে, এটা কি দেখা উচিত? এখানে আমাদের সাকসেস সিনারি কি, that submission should show error message to insert valid information. সে কি করলো, that form has been submitted, তাহলে কি হলো, এটা হলো ফেল, ঠিক আছে? রিমার্কের দরকার নাই। এবং যেটা নিয়ম হচ্ছে, যেগুলো ফেল হয়ে গেছে আমরা সচরাচর সেগুলোকে রেড করে রাখি, যেন বুঝতে সুবিধা হয়, কারণ একটা পেজে অনেক বেশি থাকে, টেস্ট কেস থাকে, ঠিক আছে? এত বেশি টেস্ট কেস থাকে যে সেগুলো মানে ম্যানেজ করা টাফ। তো এগুলো যদি আপনি জাস্ট রেড করে রাখেন, আর যেগুলো পাস হয়েছে সেগুলো গ্রিন করে রাখেন, আপনার জন্য বুঝতে সুবিধা হবে। বা শুধু যেগুলো ফেল হয়েছে রেড করে রাখলেন, তারপরে যখন আমাদের রিচেক হলো তারপর সেটা চেক করার পর ফেল পাস করে দিলেন। দেখি বোঝা গেছে? গুড। তার মানে কখন ফেল হবে আপনি বুঝতে পারছেন? এটা কাজ করার কথা ছিল, এর কাজ করার কথা ছিল বলবে যে এখানে আপনি প্রপার ভ্যালুগুলো ইনফরমেশন দেন। এটা কখন বলবে, দিস মেসেজ রিকোয়েস্ট হ্যাজ বিন সেভ, উই উইল কন্টাক্ট ইউ সুন। এটা বলবে তখন যখন অ্যাকচুয়ালি প্রপারলি ভ্যালুগুলো দিছে, কোনো ভ্যালু দেয় নাই, তার মানে ইটস বাগ। হয়ে গেছে, এখানে একটা ব্ল্যাঙ্ক মেসেজ ইমেল চলে আসছে, ব্ল্যাঙ্ক ইমেল চলে আসছে, দেখছেন? দেয়ার ইজ নো ভ্যালু হিয়ার। তার মানে জাভাস্ক্রিপ্ট কোনো কারণে কনফ্লিক্ট করলে এই সাইডে কন্টাক্ট পেজ থেকে কেউ ব্ল্যাঙ্ক ভ্যালু পাঠাতে পারতেছে। তার মানে এই কন্টাক্ট ফ্রেমেও আমাদেরকে পিএইচপি ভ্যালিডেশন দিতে হবে। বুঝা গেছে? বুঝা গেছে সব কিভাবে হচ্ছে? গুড। আচ্ছা, লিস্ট বক্স কি? আমরা লিস্ট বক্স দেখছি ডেস্কটপ অ্যাপ্লিকেশন, কেউ কখনো দেখছি আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলো? লিস্ট বক্স লাইভ অ্যাপ্লিকেশন থাকে না, মেইনলি ডেস্কটপ অ্যাপ্লিকেশন থাকে। কেউ কখনো করেছি আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশনে কিছু? লিস্ট বক্স দেখি না ডেস্কটপ অ্যাপ্লিকেশনে, নোবডি। আগে সবাই দেখছি কিন্তু খেয়াল করি নাই, তাই না? এই যে এগুলো লিস্ট বক্স, ঠিক আছে? দোজ আর লিস্ট বক্স। লিস্ট বক্সের কাজ কি, যখন যে লিস্ট বক্সে ক্লিক করব সেই ফোল্ডারটা যেন ওপেন হয়ে যায়, তাই না? আমি যে লিস্ট বক্সে ক্লিক করতেছি এটার অপোজিটে ফোল্ডারটা ওপেন হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে না? ইচ এন্ড এভরি ফোল্ডার ওপেন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে লিস্ট বক্স। আচ্ছা, স্ক্রিন ভ্যালিডেশন যে টেস্টগুলো, এটা হচ্ছে কি আমরা কালকে দেখব, এবং কালারের সাথে যে কি চেঞ্জ হতে পারে। আচ্ছা, কালার আমরা কখনো করেছি, মানে রিড অনলি কালার কোনগুলো, রিড অনলি বাটন হয়, রিড অনলি কি, রিড অনলি কি অ্যাকচুয়ালি, রিড অনলি বলতে কি বোঝায়? আমরা কি কখন দেখেছি রিড অনলি বলতে কি বোঝায়, বা দেখেছি রিড অনলি কি? কোন ফিল্ডটাকে রিড অনলি বলা হয়? রিড অনলি ফিল্ড দেখি নাই আমরা, কোথায় দেখেছি আমরা রিড অনলি ফিল্ড? না, ওটা অন্য পার্সপেক্টিভে, তাকে আমরা একটা নির্দিষ্ট অথেন্টিকেশন দিয়ে দিচ্ছি, ওটা আমরা শিখবো কার কতখানি অথেন্টিকেশন আছে, তাই না? যে কোন ইউজার কতখানি কাজ করতে পারবে, তাকে কতখানি পারমিশন দিচ্ছি। আচ্ছা, সফটওয়্যার টেস্টিং এ রিড অনলি যে জিনিসটা,
ওই বাটনটা বা ওই ফিল্ডটা ইউজার শুধু দেখতে পারে, ওখানে কোনো ভ্যালু দিতে পারে না, সেটা গ্রে হয়ে থাকে সেই বাটনটার কালার। যখনই কোনো বাটন রিড অনলি হবে সেটা কি হয়ে যাবে, তার কালারটা গ্রে হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখাই আমি এখানে, মেবি আমার লগ ইন করতে হবে, লগ ইন করা আছে আমি, আচ্ছা হ্যাঁ এখানে তো সমস্যা হয়ে যাবে, পারচেজ করে দেবো। ওকে, তাহলে এখানে হাবি যাবে একটা নাম দিলাম আমি। যখন আমি এখানে কোনো ভিডিও আপলোড করব, এখানে বাংলা ভিডিও, is there any videos? There is no video here. কোনো ভিডিও ফাইল নেই আমার কাছে। না 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 রিড অনলি, না 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 এগুলো হচ্ছে ভিডিও দিয়েছে, এগুলো রিড অনলি না, কিন্তু এগুলো রান করতেছে, আপনি কিন্তু কাজ করতে পারতেছেন, দেখছেন। আর আমি যদি একটা ভিডিও পেইড করে দেই, এক্স্যাক্টলি কাজটা ওইখান থেকে পাওয়া যাবে না, এটা পুরো ফুল ভিডিও। আমি যদি পেইড ভিডিও, আমাদের পেইড ভিডিও ফিচার আছে, যদি আমি কোনো ভিডিও পেইড করে দিতাম, সেই ভিডিওর এখানে আপনি দেখতে পেয়েছেন ভিডিওটার নাম দেখতে পেতেন, কিন্তু ওই বাটনটা ভিডিওটাতে ক্লিক করতে পারতেন না, ওই ভিডিওটা রান করাতে পারতেন না, ওটা হচ্ছে রিড অনলি ইউজার পার্সপেক্টিভ থেকে। আর আমাদের এখানে যখন আমি কোনো ভিডিও করি, এখানে আমি যখন ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে যখন ভিডিওটা আপলোড দিয়েছি, সেজন্য ইউজারটা যেন তার নামটা চেঞ্জ করতে না পারে, এই ফিল্ডের নামটা যেন চেঞ্জ করতে না পারে, কারণ ওই নামে ভিডিওটা আপলোড হচ্ছে। যদি সে মাঝখানে নাম চেঞ্জ করে, তাহলে ভিডিওটা দেখা যায় 2 নামে সেভ হয়ে যায়। তখন আমরা কি করি, এই বাটনটাকে রিড অনলি করে রাখি, মানে ইউজার এটা চেঞ্জ করতে পারবে না এই ভিডিওটা। এটা কি বুঝাতে পারছি? রিড অনলি বলতে কি বুঝাচ্ছি বুঝতে পারছি? আমার কাছে ছোট ভিডিও নেই, থাকলে আমি আপলোড করে দেখাই দিতাম। মানে আমি যখন এখানে চুজ ভিডিও করে, আমি আপনারা চেক করবেন, যখনই চুজ ভিডিও করবো নাম দিব, নাম দেওয়ার পর চুজ ভিডিও করে যখনই ভিডিওটা আপলোডিং শুরু হয়, আমরা এই বাটনটা ডিজেবল করে দিই। তার মানে সরি টেক্সট ফিল্ডটা ডিজেবল করে দিই, তার মানে ইউজার যেন এখানে নতুন কোনো ভ্যালু ইনসার্ট করতে না পারে ভিডিওটা আপলোড শেষ হওয়ার আগ পর্যন্ত। এখন আপলোড শেষ হয়েছে, এখন চেঞ্জ করতে পারবে, তো ওই সময় মাঝখানে চেঞ্জ করলে যে নামটা দিয়েছে ওই নামটাতে আপলোড হচ্ছে। এবং যদি মাঝখানে চেঞ্জ করে, তখন কি হয়, যে নামটা আগে দিয়েছিল সেটাতেও আপলোড হয়, যে নামটা পরে চেঞ্জ করে দিয়েছে সেটাতে আপলোড হয়, দুটো ভিডিও আপলোড হয়ে যায়, ইটস আ বাগ এরার্স হয়, যেহেতু হিউজ ভিডিও থাকে, ঠিক আছে। ওই জিনিসটাকে বলা হয় রিড অনলি, এবং তখন এই ফিল্ডটার কালার হয়ে যায় গ্রে কালার, বুঝতে পারছি? তখন এই ফিল্ডটার কালার হয়ে যায় গ্রে কালার। রিড অনলি যখনই কোনো বাটন আপনি বুঝতে পারবেন কোনো একটা ফিল্ড গ্রে কালার হয়ে গেল, তার মানে সেটা রিড অনলি করে ফেলছে, আপনি সেখানে লিখতে পারবেন না, কোনো ভ্যালু দিতে পারবেন না, ঠিক আছে। এই জিনিসগুলো পরে দেখবো আমরা। দেখেছিলাম আমরা কি পড়েছি, আমি কি যেগুলো দিচ্ছি এগুলো কি পড়েছি, আমরা পড়ছি, পুরো বোঝা যাচ্ছে? বুঝে না গেলে গ্রুপে পোস্ট দিবেন, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করবো। আচ্ছা, আজকে আমরা একটা লাইফ সাইকেল সম্পর্কে একটু জানবো, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়ে, মানে আমরা আসলে কি, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কি অ্যাকচুয়ালি কি বলা হয়। আমরা যদি কোয়ালিটি অ্যাসুরেন্স করতে চাই, আমাদের অবশ্যই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা বুঝতে হবে, কিভাবে ডেভেলপ হচ্ছে সফটওয়্যারটা, ঠিক আছে। এটা তো আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স করতে পারবো না, সফটওয়্যার টেস্টিং করা সম্ভব না, ঠিক আছে। সুতরাং টেস্টার বা কিউএ বা কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার যেটাই বলি না কেন আমরা, বা কিউএ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেলটা অবশ্যই জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে অলওয়েজ আমাদের 5টা পার্ট থাকে, অ্যাকচুয়ালি 6টা পার্ট থাকে। মেইনটেনেন্সটা ধরা হয় না এখানে, ডেপ্লয় বলে আরেকটা কথা আছে, মেইনটেনেন্সের মধ্যেই ডেপ্লয় থাকে। প্রথমে হচ্ছে রিকোয়ারমেন্ট, প্রথমে যে জিনিসটা থাকে রিকোয়ারমেন্ট অনেকভাবে আসতে পারে, ডকুমেন্টের মাধ্যমে আসতে পারে, আগে বলেছি স্কাইপে চ্যাটের মাধ্যমে আসতে পারে, ঠিক আছে। সে কোনো একটা সাইটে রেফারেন্স দিতে পারে, ইউজার যতগুলো ইনফরমেশন দিয়ে আপনার সাইটটা তৈরি করতে বলছে সবগুলোকে আমরা বলতেছি রিকোয়ারমেন্ট। তার উপর বেস করে ডিজাইন ফেজে কি করতেছে আমরা, ইউজারের রিকোয়ারমেন্ট নিয়ে আসার পর সেটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হবে, জাভাতে হবে, সিতে হবে, পিএইচপিতে হবে, কোনটাতে হবে, সেটা অ্যানালিস্টরা ডিসিশন নেই, ঠিক আছে, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। কারণ আমি যদি বলি আমার একটা ব্যাংকিং সফটওয়্যার দরকার, সঙ্গে সঙ্গে আমাকে কখনো পিএইচপি রেফার করবে না কেউ, কারণ সিকিউরিটি ইস্যু আছে, ব্যাংকিং সফটওয়্যারে হিউজ সিকিউরিটি ইস্যু, ঠিক আছে। জাভা বেস্ট, তবে সি প্লাস প্লাস আরো ভালো, সি প্লাস প্লাস যদি ইউজ করা যায় খুবই ভালো, তবে জাভা ব্যাংকিং সফটওয়্যারগুলো বাংলাদেশের অধিকাংশ ব্যাংকিং সফটওয়্যারগুলো ইউজ হয় জাভাতে,
দেখেন না যখন ডাউন থাকে লগইন প্যানেলটাতে তখন জাভার এরর দেয় কিন্তু আপনারা দেখেছেন কখনো সি শব্দ করে কি সেটা কোনটা জয়ন্ত ব্যাংক ইউজ করে তবে অধিকাংশ জাভাতে ইউজ করে আমি যেগুলো দেখছি জাভাগুলো সিকিউর বেশি হয় ঠিক আছে বা সিসি প্লাস প্লাস অনেক ব্যাংক ইউজ করে দেখেছি মানে এই যে এই জিনিসগুলো মানে পিএসপি অত সিকিউর না কিন্তু ঠিক আছে পিএসপি সাইট হ্যাক করা অনেক বেশি ইজি পিএসপি তে পপুলার সাইটের নাম বলেন তো একটা না ফেসবুক সারাদিন ইউজ করি আমরা তাই না আমরা এখন পড়াশোনা করি না ফেসবুকে পড়ি সেই অবস্থা না ফেসবুক এক্স্যাক্টলি তো যে কথা হচ্ছে পিএসপি তে তৈরি আচ্ছা গুগল কি তে তৈরি এক্স্যাক্টলি পাইথন দিয়ে তো আপনারা কিছু জানেন গুগল পাইথন দিয়ে তৈরি ঠিক আছে তো এই ডিজাইনটা হয় সফটওয়্যার রিকোয়ারমেন্টের উপর বেস করে অ্যানালিস্টের ডিসিশন নেয় যেটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হবে সেটা ডিজাইন ফেজে করে ফেলে এবং সফটওয়্যারটা প্রোটোটাইপে তৈরি হয়ে যায় যখন বিল্ড ফেজে আসে তখন কি করা হয় এই সফটওয়্যারটা কোডিং বিল্ড বলতে তৈরি করা হয় কোড করা হয় ঠিক আছে তারপর আমরা টেস্টারে টেস্ট করি তারপর ডিপ্লয় করি কাস্টমারের কাছে তারপর মেইনটেনেন্স একটা পিরিয়ড থাকে 3 মাস 6 মাস প্রতিটা সফটওয়্যারেরই এরকম একটা পার্ট থাকে প্রতিটা এই এমটি সফটওয়্যার 5 পেজের হোক 3 পেজের হোক আর 5000 পেজের হোক ইট ডাজ নট ম্যাটার অ্যাকচুয়ালি প্রতিটা সফটওয়্যারে এই কটা পার্ট থাকবেই ক্লিয়ার আচ্ছা ওয়াটারফল মডেল কি মনে হচ্ছে দেখে ওয়াটারফল মডেলটাকে এটা অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি বলেন তো একটু ওয়াটারফল মডেল আমি কি দেখে মনে হচ্ছে এটা তো একবারে আমার মনে হয় যে টেস্ট যদি কাজ কমপ্লিট হয়ে যাবে আবার নতুন করে করতে হবে ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ কি ওয়াটারফল মডেলে হচ্ছে যে ক্লায়েন্টের তাদের হ্যান্ডেল করতে বললাম হ্যাঁ তাদের বিদায় আপনি তো তাড়াতাড়ি চলে গেলেন তাই না হ্যাঁ গুড আচ্ছা ওয়াটারফল মডেলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা হচ্ছে গিয়ে ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট আর দিতে পারবে না ক্লায়েন্টকে বলে দেয় ফিক্স বলে দেওয়া যে আপনাকে এটা দেওয়া হবে এটা দেওয়া হবে না আপনার সফটওয়্যার রিবেট পাবে না সে পরে এক্সট্রা করে যে রিকোয়ারমেন্ট সেটা অ্যাড করতে পারবে না হ্যাঁ এক্সট্রা পেমেন্ট করবে তারপর না তারপর সমস্যা কিন্তু এক্সট্রা পেমেন্ট করে রিকোয়ারমেন্ট দিলেও কিন্তু আপনি যদি সেটা রিডান্ডেন্স মানে রিকোয়ারমেন্ট হয় সেক্ষেত্রে আপনার কোডটা আবার ঝামেলা হয়ে যায় ওয়াটারফল মডেলে এটা তো হয় অনেক সময় প্রথমে বলতে এটা করে বাকিটা মাত্র আবার এডিট করতে হবে এডিট শুধু করতে বলে না সে প্রথমে দিয়ে গেছে আপনাকে একটা কি বলে এটাকে শাড়ি বিক্রি করার ওয়েবসাইট পরে এসে দেখাই দিচ্ছে রকমারি হ্যাঁ প্রথম দিছে সে আপনাকে কি বলে এসো যাই কি হাবি যাবে এখন সাইট আছে না বাংলাদেশে তো অনেক সাইট আছে এখানে সেখানে কি আছে না অনেক ধরনের ওয়েবসাইট আছে ওই সাইট দেখেছে পরে এসে দেখে যে ও রকমারি তো অনেক বই বিক্রি হয় অনেক লাভ পরে এসে বলে রকমারি ততক্ষণে 75% বিল হয়ে গেছে সফটওয়্যারে সে বলে এটা কোনো ব্যাপার একই তো এটাও বিক্রি করে তাকে বোঝানো যায় না যে এটা একটা প্রোডাক্ট সেলিং সফটওয়্যার এক ধরনের এটা হচ্ছে গ্রোসারিজ আর এটা একটা হচ্ছে গিয়ে বুক ইটস আ হিউজ ডিফারেন্ট ফাংশনালিটি ডিফারেন্ট ক্যাটাগরি আলাদা হয়ে যায় ফাংশনালিটি আলাদা হয়ে যায় এফোর্ট আলাদা হয়ে যায় স্টাফ মানে তাদেরকে বোঝানো টাফ হয়ে যায় তো এই জিনিসগুলো তাকে বলে দেওয়া হয় যে আপনি যা দিচ্ছেন রিকোয়ারমেন্ট এখনই দিচ্ছেন ভবিষ্যতে এখন রিকোয়ারমেন্ট দিতে পারবেন না আপনার রিকোয়ারমেন্ট ফিক্স সেল দেন আমরা ডিজাইন করব দেন আমরা ইমপ্লিমেন্টেশন করব টেস্টিং করব ডিপ্লয় করব তারপর মেইনটেনেন্স সাইড সময় আসলো ঠিক আছে এটা হচ্ছে ওয়াটারফল মডেল এখানে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমি ক্লায়েন্টের ইনফরমেশন বুঝে নাই ইচ্ছা মতো করছি করার পর ক্লায়েন্ট বলছে আমি এটা দিয়েছি আপনি এটা দিয়েছেন প্রজেক্ট ফেল ঠিক আছে অধিকাংশ প্রজেক্ট এই ক্ষেত্রে ফেল হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ওয়াটারফল মডেল থেকে আমরা পরে কিসে ট্রান্সফার হয়েছি ইটারেটিভ মডেলে কিসে ট্রান্সফার হয়েছে আমরা ইটারেটিভ মডেলে অ্যাজাইল মডেলটা আছে না অ্যাজাইল মডেলটা অনেকগুলো ইটারেটিভ মডেলের কম্বিনেশন কি বললাম আমি সব মাথার উপর দেখেছে আরেকগুলো আবার বলি আমি অ্যাজাইল মডেলটা হচ্ছে অনেকগুলো ইটারেটিভ মডেলের কম্বিনেশন আমার মাথার উপর দেখেছে গেছে না বোঝা যায় নাই আমি ইটারেটিভ মডেলটা একটু বুঝাই তারপর অ্যাজাইল মডেলটা বলি ইটস বেটার হবে এতটুকু শুধু বুঝি অ্যাজাইল মডেল হচ্ছে অনেকগুলো ইটারেটিভ মডেলের কম্বিনেশন তাহলে ইটারেটিভ মডেলটা কি ইটারেটিভ মডেলে 4টা পার্ট থাকে ইনসেপশন এলাবোরেশন কনস্ট্রাকশন ট্রানজিশন কি এগুলো সব শুনছি আমার নাম শুনছি কখনো এটা হচ্ছে একটা ইটারেটিভ মডেল কি মনে হচ্ছে দেখি কি মনে হচ্ছে এটা ইটারেটিভ মডেলটা কিছু বোঝা যাচ্ছে ইমেজটা দেখে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেন আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে দেখেন বিজনেস মডেলটা এখানে শুরু হয়েছে দেখেন বিজনেস মডেলে I1 থেকে লাস্ট পর্যন্ত আমরা বিজনেস মডেল আছেও রিকোয়ারমেন্ট দেখেন শুরু হয়েছে ইনসেপশন পার্ট থেকে কিন্তু আমাদের লাস্ট পর্যন্ত আমরা রিকোয়ারমেন্ট নিচ্ছি না এবং টেস্টিংটা দেখেন টেস্টিংটা কিন্তু আমরা ইনসেপশন পিরিয়ডে শুরু করে ফেলেছি
তাহলে আমরা একটু উপরে যাই, এই জিনিসটা আরো এলাবোরেট হবে, এখানে ব্যাখ্যা করা আছে। আচ্ছা, ইনসেপশনের মধ্যে দেখেন আমাদের সবকিছু আছে, এটাতে মাইলস্টোন অ্যাড করা হয়, অ্যাসাইন করা হয়। প্রজেক্ট ম্যানেজার টুল বললাম না, সেখানে মাইলস্টোন গুলো অ্যাড করে ফেলা হয়, ঠিক আছে। আমরা বিজনেস মডেল মানে কি বোঝাচ্ছে এখানে, আমরা চিন্তা করবো যে কাজটা বিজনেস কিভাবে করা হবে, মানে এটা কি বলে এটাকে ROI বলেছিলাম না, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বলেছিলাম না। একটা যখন আমি প্রজেক্ট বা সফটওয়্যার করি তার একটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট থাকে, তাই না, তার একটা বেনিফিটের জন্য তো করি, তাই না। তো সেটা আগে সে চিন্তা করে ফেলে যে বিজনেস মডেলটা কেন তৈরি হয়ে যায়, যে এই সফটওয়্যারের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কি আসবে বা এটার আমার বেনিফিটেড কি হবে, সেটা আমরা জানি। রিকোয়ারমেন্টও আমরা জানি, এই পার্টে আমরা রিকোয়ারমেন্ট এবং অধিকাংশ বিজনেস মডেল এবং অধিকাংশ রিকোয়ারমেন্টটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেই, ম্যাক্সিমাম পার্ট, নট পেজ, ম্যাক্সিমাম পার্ট, ঠিক আছে, নিয়ে নেই। এখানে ওই যে নিয়েছি না, ওখানে অ্যানালাইসিস ডিজাইনও হালকা করেছি, আমরা ইমপ্লিমেন্টেশনও করেছি, যতটুকু অ্যানালাইসিস ডিজাইন করেছি অতটুকু ইমপ্লিমেন্টেশন করেছি, আবার ডেভেলপ করে ক্লায়েন্টকে দেখিয়েছি। ইনসেপশনে এত কিছু করে ফেলেছি আমরা। দেখেন এখানে আমরা তার কতখানি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসবে সেটা জানি, তার রিকোয়ারমেন্টও জানি, সব জানি না, কিছুটা তো জানি। তার অ্যানালাইসিস ডিজাইনও করেছি আমরা ওই পার্টের, আবার কিছু অংশের ইমপ্লিমেন্টেশন হয়েছে, সেটা টেস্টিং হয়েছে এবং সেটা ডেভেলপ করে ক্লায়েন্টকে দেখানো হয়েছে, মানে পার্ট বাই পার্ট, পেজ বাই পেজ ভাগ করেছি। এক্স্যাক্টলি একটু একটু করে কাজ করা হচ্ছে। যে কথাটা আমি প্রথম দিন ক্লাসে বলেছিলাম যে কোন দুটো কোম্পানি সবচেয়ে কম ভাগ পাওয়া যায় তাদের সফটওয়্যার, একটা গুগল আর একটা মাইক্রোসফট। কারণ কি, তারা পার্ট বাই পার্ট ভাগ করে এই কাজগুলোকে। ইটারেটিভ মডেলে আমরা কি করছি, কাজগুলোকে পার্ট বাই পার্ট ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু এখানে আমরা প্রথমবার ইনসেপশন যখন বলছি তখন আমরা রিকোয়ারমেন্ট এবং বিজনেস মডেলের উপরে বেশি জোর দিচ্ছি, এই অংশে বেশি কাজ হচ্ছে আর অন্যগুলোতে হালকা কাজ করছি। যখনই আমরা এলাবোরেশন করছি জিনিসটাকে, আমরা ডিজাইন করছি, ইমপ্লিমেন্ট করছি, তখনও কিন্তু আমাদের বিজনেস মডেলিংও আছে, রিকোয়ারমেন্টও আছে, কিন্তু তখন আমরা বেশিরভাগ কাজ করছি কোথায়, অ্যানালাইসিসে আর ইমপ্লিমেন্টেশনে, ঠিক আছে, বুঝে গেছে। এটা হচ্ছে এলাবোরেশন, এই ফেজটাকে বলা হয় এলাবোরেশন ফেজ। দেন আমরা যখন কনস্ট্রাকশন বলছি, মানে কনস্ট্রাকশন কি বিল্ডিং কনস্ট্রাক্ট করা বলে না, যে কনস্ট্রাক্টিং বিল্ডিং, বা তখন কি, তখন ইমপ্লিমেন্টেশনের পার্ট বেশি হচ্ছে, টেস্টিং এর পার্ট বেশি হচ্ছে। ইমপ্লিমেন্ট করতেছি, টেস্ট করতেছি, কিন্তু আমরা যখন রিকোয়ারমেন্ট নিয়েছি তখনও কিন্তু টেস্টিং ছিল আমাদের, যখন আমরা অ্যানালাইসিস করেছি তখনও কিন্তু আমাদের টেস্টিং ছিল, তাই না। কিন্তু এই ফেজে এসে আমরা ইমপ্লিমেন্টেশন এবং টেস্টিংটা বেশি করছি, ঠিক আছে। দেন আমরা এখানে ডেপ্লয় করছি, ট্রানজিশন মানে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করা। কিন্তু সেই সময় আমাদের কিছু রিকোয়ারমেন্ট আসতে পারে, সেই সময় বিজনেস মডেলে কিছু চেঞ্জ হতে পারে, সেই সময় আমরা অ্যানালাইসিস করে ওই অংশটুকু আবার চেঞ্জ করে ডেপ্লয় করতে পারি। আমি বুঝতে পারছি, তার মানে ইটারেটিভ পার্টটা বুঝে গেছে, এই ইমেজটা কি এখন বুঝে গেছে। টাইমের সঙ্গে দেখেন সবকিছুই আছে আমাদের, এবং একটা অ্যাজাইল মডেলের মধ্যে আপনি যদি প্রতিটা অংশে এরকম ধরেন একটা, মানে অনেকগুলো সার্কেল আছে, ফর এক্সাম্পল একটা অ্যাজাইল মডেলটা অ্যাকচুয়ালি এরকম, এরকম অনেকগুলো আপনার এরকম পার্ট বাই পার্ট, এটা হচ্ছে গিয়ে ধরেন অ্যাজাইল মডেল। প্রতিটার মধ্যে এরকম আপনার একটা করে ইটারেটিভ আছে, প্রতিটা একটা করে মডিউল, এটাই হচ্ছে অ্যাজাইল মডেল। এটা একটা ইটারেটিভ মডেল, এটা একটা ইটারেটিভ মডেল, এটা একটা ইটারেটিভ মডেল। প্রতিটার মধ্যে আপনার বিজনেস মডেল আছে, রিকোয়ারমেন্ট আছে, ডেপ্লয় আছে, ইমপ্লিমেন্টেশন আছে, টেস্টিং আছে, সবকিছু আছে, এবং প্রতিটা মডিউল আমরা এভাবে পার্ট বাই পার্ট করছি। ইটস এ অ্যাজাইল মডেল। আর এই অ্যাজাইল মডেল হচ্ছে অনেকগুলো ইটারেটিভ মডেলের কম্বিনেশন। এবার বুঝে গেছে? তার মাথার উপর দেখেছে নাকি? আমার মনে হচ্ছে শুধু আপনি শুধু কথাটা আছে, না সবাই চুপ করে আছে, সবার মাথার উপরে চলে গেছে। মানে আমরা কি বুঝতে পারছি? ইটারেটিভ মডেলটা বোঝেন, অ্যাজাইল মডেলটা আমি পরে আবার বলতেছি, ইটস নট প্রবলেম। কিন্তু বুঝে গেছে ইটারেটিভ মডেলটা কি অ্যাকচুয়ালি, মানে যে ইটারেটিভ বলতে কি বোঝাচ্ছে, একই কাজ ফ্রিকুয়েন্টলি করতেছি, কিন্তু কোনো একটা পার্টের উপরে আমরা জোর দিচ্ছি, কোনো একটা অংশের জন্য মধ্যে কোনো একটা ফেজে কোনো একটা নির্দিষ্ট অংশে বেশি জোর দিচ্ছি, কিন্তু প্রতিটা ফেজ থাকতেছে, আমরা ছেড়ে দিচ্ছি না। ওটার ফলে কি করছি, একবারে রিকমেন্ড নিচ্ছি, পরে যখন আমি এখানে ডেভেলপমেন্টে আসছি, দেয়ার নো ওয়ে, বা ইমপ্লিমেন্টে আসছি, টেস্টিং আসছি, নো ওয়ে টু রিকোয়ারমেন্ট নেওয়া, মানে কোনো ওয়ে নাই রিকোয়ারমেন্ট নেওয়ার। কিন্তু আমার এখানে কিন্তু প্রতিটা ফেজে রিকোয়ারমেন্ট নিতে পারবো আমি, প্রতিটা ফেজে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, প্রতিটা ফেজে ডিজাইন হচ্ছে। কোথায় না, ওয়াটারফলে কোনো রিপিটেশন নেই, একবারে যা কিছু হবে একবারে। ওই বলি না পানি পড়তেছে, সে প্রথম দেখেছিলাম না টিউবওয়েল থেকে পানি পড়ছে, একবারে জমা হয়েছে, একবারে সবকিছু, মানে একবারে। এটা অনেক আগে ইউজ করা হতো, এখন আর ওয়াটারফল মতো ইউজ করা হয় না, অ্যাকচুয়ালি কোনো কোম্পানি ইউজ করে না, ইটারেটিভটা ইউজ করে আর অ্যাজাইলটা ইউজ করে না, অ্যাজাইলটাই বেশি ইউজ হয়। এতটুকু কি বুঝতে পেরেছি আমি?
আমি নেক্সট ক্লাসে ইটারেটিভ মডেল থেকে অ্যাজাইল মডেল, এটার মডেল আবার লাগবে ভি মডেল। ভি মডেলে আসলে আমি যেটা করবো ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং, সিস্টেম টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং বা ইউনিট টেস্টিং, এই চারটা দেখাই দেবো। ঠিক আছে, আমি কি বুঝতে পারছি? ভি মডেলে এসে এই চারটা টেস্টিং দেখাই দেবো। এই যে অ্যাজাইল মডেলটা, তারপর একটু কথাবার্তা হবে, দেখছেন অ্যাজাইল মডেলটা চিত্রটা এরকম, একটা ইটারেশনে সবকিছু আছে, আবার একটা ইটারেশন, আবার একটা ইটারেশন, মানে প্রতিটা ইটারেশনে প্ল্যানিং হচ্ছে, অ্যানালাইসিস হচ্ছে, ডিজাইন হচ্ছে, বিল্ডিং হচ্ছে, টেস্টিং হচ্ছে, ইন ইচ এন্ড এভরি ইটারেশনে। ঠিক আছে, এই জিনিসগুলো আরো একটু কথাবার্তা আছে, এটা নেক্সট দিন আবার আমি সুন্দর করে বলবো। আর আপনাদেরকে ডকুমেন্ট আমি দিয়ে দেবো, একটু পরে আসেন, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট দিন এই লাইফ সাইকেল দিয়ে আমরা কিন্তু নেক্সট দিন থেকে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং শুরু করে দেবো। ওকে, নেক্সট ক্লাস থেকে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং শুরু হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত যতটুকু লিখেছি এগুলো বোঝা যাচ্ছে তো? আপনারা কি এখন টেস্ট কেস লিখতে পারবেন, যে কোনো ধরনের টেস্ট কেস ইউজ কেস দেখে দেখে?